আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চতুর্থ দিনের ওয়ার্কশপে। আজকের ওয়ার্কশপের পুরোটা সময় ধরে হোস্ট হিসেবে থাকছি আমি মাসিয়াত আহমেদ, রবার্টদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আশা করি আমাদের গত 3 দিনের ওয়ার্কশপে আপনাদের অনেক কাজে এসেছে। তাই আজকে চলে এলাম নতুন টপিক নিয়ে। আমাদের আজকের ওয়ার্কশপে থাকছে রোবোটিক্স প্রজেক্টের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে। আমরা যখন কোনো রোবোটিক্স প্রজেক্ট বানাতে যাই, অভিজ্ঞতার অভাবে অনেক সময় অনেক রকমের ভুল করে থাকি। এমনকি প্রজেক্ট বানাতে গেলে কোথায় আগাবো, কিভাবে আগাবো, কোন রিসোর্স গুলো দেখবো, কিভাবে কি করব সেটা বুঝে উঠতে পারি না। কম্পোনেন্ট গুলো কিভাবে জোগাড় করা যায় সেটা নিয়েও আমরা কনফিউজ থাকি। এই সকল বিষয়ে গাইডলাইন দিতে আজ আমাদের এই ওয়ার্কশপ। আমাদের সাথে আজ মেন্টর হিসেবে আছেন মোহাম্মদ আবরার, ফজলে এলাহি তন্ময়। ওয়ার্কশপ শুরুর আগে আপনাদের কিছু বিষয় নিয়ে জানিয়ে দিতে চাই। পুরো ওয়ার্কশপ জুড়ে আপনাদের অনুগ্রহ করব আপনারা আপনাদের অডিও ও ভিডিও অফ করে রাখবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের চ্যাট বক্সে লিখে বা হ্যান্ড রেজ করতে পারেন। আমরা আমাদের ওয়ার্কশপ শেষে আপনাদের প্রশ্নগুলো নিব। আর কথা না বাড়িয়ে আমি আমাদের প্রথম স্পিকার আবদার ভাইয়াকে বলবো আমাদের আজকের এই ওয়ার্কশপগুলো শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাসিয়া আপুকে আজকের ইন্ট্রোটা দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আবরার ইবনে শাকিল, ডিপার্টমেন্ট অফ ত্রিপলি, আইআইওসি এবং টেকনিক্যাল টিম মেম্বার হিসেবে আছি রোবটডাই। আজকে আমাদের ওয়ার্কশপের বিষয়বস্তু হলো প্রজেক্ট গাইডলাইন। আসলে প্রজেক্ট গাইডলাইন বলতে কি বোঝায়? প্রজেক্ট গাইডলাইন বলতে আমরা একটা প্রজেক্ট যখন শুরু করব তখন আমরা কিভাবে ধাপে ধাপে একটা প্রজেক্ট নিয়ে আগাবো সেটাই সাধারণত ইন্ডিকেট করে। আচ্ছা, বিফোর স্টার্টিং এ প্রজেক্ট, যখন আমরা কোনো প্রজেক্ট শুরু করতে যাই বা আমরা কোনো প্রজেক্ট শুরু করতে চাচ্ছি তখন প্রথমে আমাদের মাথায় ওই প্রজেক্টটা নিয়ে আইডিয়া আসে। হয়তোবা অনেকের ক্ষেত্রে বিভিন্ন সময় আইডিয়াটা আসে, অনেকে ঘুমানোর সময় আসে, অনেকে গোসল করার সময় আসে। এটা বিভিন্ন পার্সনের ক্ষেত্রে বিভিন্ন রকম। অথবা কোনো একটা আমরা প্রজেক্ট ভিডিও দেখতেছি, ওই প্রজেক্ট কিভাবে আরো ডেভেলপ করা যায় ওইটা নিয়েও আমাদের মাথায় আইডিয়া আসে। তো আমাদের নিজেকে এমন ভাবে গ্রোম করতে হবে যাতে আমরা একটা আইডিয়া মেশিন হিসেবে কাজ করতে পারি, যে আমাদের মাথায় নিউ নিউ আইডিয়া জেনারেট করতে থাকে। এখন বলা যায় যে একজনের মাথায় কয়টা আইডিয়া নিয়ে কাজ করা যায়। এখন প্রত্যেক আইডিয়া যে সফল হবে এটা নিয়ে কোনো ইয়া নাই বা 100% গ্যারান্টি নাই যে আমার প্রত্যেকটা আইডিয়া কাজ করবে। আপনি 100টা আইডিয়া নিয়ে কাজ করেন, এর ভিতরে একটা কাজ করলে আপনি সফল। আচ্ছা, এখন আমরা যখন আমার মাথায় একটা আইডিয়া আসবে কোনো প্রজেক্ট নিয়ে বা কোনো প্রজেক্ট ডেভেলপমেন্ট নিয়ে, তো আমাদের প্রথম কাজটা কি হবে? আমাদের প্রথম কাজটা হবে আমরা গুগলে যেয়ে অথবা কোনো সার্চ ইঞ্জিন ইউজ করে আমরা প্রজেক্টটার যে আইডিয়া আসছে ওইটা নিয়ে প্রিভিয়াস ভাবে কোনো কাজ করা হয়েছে কিনা সেটা দেখা। এখন বলতে পারি যে আমার প্রজেক্টটা যদি ইউনিক হয় তাইলে কি হবে? আচ্ছা, ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট হয়েছে আজকে প্রায় 20 বছর, 20 বছর বলতেছি, আরো অর্ধ শতাব্দী হয়ে গেছে। এখন এমন এমন প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে বর্তমানে যে নিউ আইডিয়া বলতে এখন অনেক অল্প আইডিয়া আসে। আপনি একটা আইডিয়া নিয়ে চিন্তা করলেন অথবা একটা আইডিয়া আপনার মাথায় আসছে, এখন দেখবেন যে ওই আইডিয়াটা নিয়ে প্রিভিয়াস অনেক কাজ হয়ে গেছে। এখন বলা যায় যে যে প্রিভিয়াস কাজ হয়ে গেলে কি আমি ওইটা নিয়ে কাজ করব না? আমি এটা বলছি না যে আপনি ওই আইডিয়াটা নিয়ে কাজ করবেন না। অবশ্যই আপনি ওই আইডিয়াটা ডেভেলপ করার পেছনে কাজ করতে পারেন। তো আমি বলছি আপনি আগে সার্চ করে দেখুন যে ওইটা নিয়ে আর কোনো কাজ করা হয়েছিল কিনা। এটা হলে আপনার ওই প্রজেক্ট নিয়ে কাজ করতে আরো সহজ হবে। ধরেন তাই গুগলে যে সার্চ করবো তো অনেকগুলা সাইট আসবে, অনেকগুলা ব্লগ সাইট আসবে, অনেকগুলা ইঞ্জিনিয়ারিং সাইট আসবে। তো আমার আইডিয়া গুলার যদি আমি জেনারেট করতে চাই বা আইডিয়া গুলার তথ্য আমি ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে কোন ধরনের সাইট গুলা থেকে আমরা ওই আইডিয়াটা নিয়ে সম্পর্কে আরো ধারণা গ্রহণ করব? এই ধরনের জন্য বিভিন্ন ধরনের সাইট আছে। কয়েকটার মধ্যে রয়েছে ধরেন ইনস্ট্রাক্টেবলস আছে। ইনস্ট্রাক্টেবলস হচ্ছে একটা ফেমাস ওয়েবসাইট যেখানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রজেক্ট নিয়ে কাজ করে। ওই সকল সাইটে আপনি আপনার আইডিয়াটা সার্চ করে দেখতে পারেন। ধরেন আপনি একটা হেক্সাবোর্ড বানাতে যাচ্ছেন। হেক্সাবোর্ড হচ্ছে
6 পা সংযুক্ত একটা মাকড়সার মতো রোবট। তো আপনি ইনস্ট্রাক্টর বলছে যে জাস্ট হেক্সাবোর্ড সার্চ করে দেখলেন যে ওইখানে প্রিভিয়াস হেক্সাবোর্ড নিয়ে কাজ করা হয়েছে কিনা, অথবা অক্টাবোর্ড নিয়ে কাজ করা হয়েছে কিনা। ওই সবগুলা যদি দেখেন যে হ্যাঁ এখানে অনেক কাজ করা হয়েছে, বাট আপনার আইডিয়াটা হলো ওই হেক্সাবোর্ডটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, ওই হেক্সাবোর্ডটাকে কিভাবে নিজে থেকে, ধরেন আমরা যদি কোনো একটা হেক্সাবোর্ড নিয়ে কাজ করি বা অন্য কোনো রোবট নিয়ে কাজ করি, ওইটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় সেটা চিন্তা করতে গেলে আপনি ওইটা আপনার কন্ট্রোলার বেস ডেভেলপমেন্টও করতে পারেন অথবা হার্ডওয়্যার বেস ডেভেলপমেন্টও করতে পারেন। আপনি দেখেন, আপনি চিন্তা করে দেখতে পারেন যে কোন বেসটা আমি ডেভেলপটা করলে আমার এই প্রজেক্টটা আমার নিজের জন্য ভালো হবে বা আমার ফিউচারের জন্য ভালো হবে, অথবা আমাদের ওয়ার্ল্ড বা দেশের জন্য ভালো হবে। এইভাবে আপনি আপনার আইডিয়া আসার পর আপনি এইভাবে চিন্তা করে দেখতে পারেন। আচ্ছা, এরপর আসি, আমার প্রজেক্ট নিয়ে এলাম, প্রজেক্ট আইডিয়াও আসলো, এখন আমি প্রজেক্টটা নিয়ে কিভাবে আগাবো। প্রথমত আমরা যে ভুলটা করে থাকি, আমাদের মাথায় অনেকগুলাই আইডিয়া আসে, কিন্তু আমরা 1 2 3 পর আমাদের কয়েকটা আইডিয়া আমাদের মাথা থেকে জাস্ট ভেনিশ হয়ে যায়। তো আপনারা কি করতে পারেন, ওই আইডিয়াগুলো একটা জায়গায় নোট ডাউন করে রাখতে পারেন। হয়তোবা আপনার একটা পার্সোনাল নোটবুক থাকলো, অথবা আপনি একটা আর্টিফিশিয়াল নোটবুক ইউজ করলেন। হয়তোবা আপনি আর্টিফিশিয়াল নোটবুক বলতে আপনি নোটপ্যাড ইউজ করতে পারেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারেন, অথবা গুগল নোটস ইউজ করতে পারেন, যে কোনো জিনিস ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার নিজস্ব বিষয় বা আপনার নিজস্ব প্লেইং মেথড, আপনি কিভাবে কাজ করেন। প্রথমত যখন আমরা আমাদের আইডিয়াটা নোট ডাউন করে ফেলবো, তাইলে আমাদের জন্য সহজ হয়ে যাবে যে আমি এইভাবে জিনিসটা নিয়ে আগাতে পারি। আপনার একটা স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যখন কোন একটা আইডিয়া আসলো বা কোন একটা আইডিয়া নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, এখন আইডিয়াটা কোন একটা সিঙ্গেল স্টেপে হবে না, অথবা কোন একটা প্রজেক্ট একটা সিঙ্গেল স্টেপে কমপ্লিট হয় না। ওই একটা প্রজেক্ট কমপ্লিট করতে হলে অনেকগুলো স্টেপ থাকে। ধরেন আপনি হার্ডওয়্যার নিয়ে কাজ করলেন, আপনি সফটওয়্যার নিয়ে কাজ করলেন, আপনার ডিজাইনিং আছে, আপনার কোডিং আছে। তো আপনি কোনটা নিয়ে আগে কাজ করবেন, তো আপনার প্রত্যেকটা আইডিয়াকে বা প্রত্যেকটা প্রজেক্টকে আপনি ভাগ করে ফেলবেন, যে আমার একটা আলাদা আলাদা গোল থাকবে। আমার পুরো একটা সিঙ্গেল গোল না হয়ে যখন আমি আলাদা আলাদা গোল হিসাবে কাজ করব, তখন আমার ক্ষেত্রে কাজ করাটা আরো সহজ হয়ে যাবে। এখন আলাদা আলাদা গোল হিসাবে কাজ করাকে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি, বা আমি এই আলাদা আলাদা গোল নিয়ে কাজ করা বলতে কি বুঝাচ্ছি। প্রথমত ধরেন আপনি একটা রোবট বানাতে যাচ্ছেন, সিম্পল একটা লাইন ফলোইং রোবট, অথবা সিম্পল একটা অবস্টাকেল অ্যাভয়েডেন্স রোবট। এখন ধরেন আপনি একটা রোবট বানাতে যাচ্ছে, প্রথমত আমি চিন্তা করলাম যে প্রথমে আমি রোবটের ডিজাইন করব। অনেকে প্রথমে রোবটের ডিজাইন করে, অনেকে রোবটের কোডিং করে নেয় আগে, অনেকে রোবটের সার্কিটটা আগে ডিজাইন করে নেয়, অনেকে হার্ডওয়্যার প্ল্যানিংটা করে নেয়। তো আপনি যেভাবে কাজ করতে চান, আপনি চাইলে আগে ডিজাইনটা করে নিতে পারেন। তো এই ডিজাইন একটা আপনার গোল, এই কোডিং পার্ট আরেকটা আপনার গোল, সার্কিট ডিজাইন আরেকটা আপনার গোল। এইগুলো হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল গোল, যেটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এখন আপনি যদি সবগুলা নিয়ে একসাথে কাজ করতে চান, তাইলে আপনার প্রজেক্টটা হবে অবশ্যই, কিন্তু অনেক মেসি ভাবে হবে। মানে আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন, কোনটা নিয়ে কাজ করবেন, কিভাবে কাজ করবেন সেটা আপনি বুঝে উঠতে পারবেন না আসলে। তাই সবার উচিত প্রত্যেকটা প্রজেক্টকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দেন, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ভাগকে আমার টার্গেট হিসাবে ধরে ওই টার্গেট গুলাকে ফুলফিল করার চেষ্টা করা। আচ্ছা, তারপর আসে হচ্ছে আপনার প্ল্যান, যেটা আপনি যে প্ল্যানটা আপনি সাজালেন যে আচ্ছা আমি এইভাবে এইভাবে কাজ করব। এখন আপনার প্রত্যেকটা প্ল্যানকে আপনি প্রত্যেকদিন রিভিউ করা, যে আমি এই কাজটা করছি, এই কাজটা আমার কতটুকু পূর্ণ হয়েছে। ধরেন আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আলসেমি। এখন আমি টার্গেট করে রাখলাম যে আমি প্রথমে এই কাজটা করব, এই সার্কিট নিয়ে কাজ করব, এই কোডিং নিয়ে কাজ করব। এখন আমি করতেছি কি, আমি একদিন কাজ করলাম, আধা ঘন্টা কাজ করলাম, আমার ভেতর অনেক পাওয়ার কাজ করতেছে, তো আমি একদিনে বসে অনেকগুলো কোড করে ফেলছি। আচ্ছা ভাই ফাইন, এখন একদিন পরে যে আর 1 সপ্তাহ ধরে কোনো কাজ করলাম না। এখন এই জিনিসটা হচ্ছে যারা প্রজেক্ট নিয়ে কাজ করে বা রোবোটিক্স নিয়ে কাজ করে, এটা হচ্ছে সবচেয়ে ব্যাড হ্যাবিট একটা কাজ। আমি ডেইলি কাজ করব, বাট অল্প অল্প করে কাজ করব। আর আমি একদিন পর একদিন দেখবো আমার কতটুকু প্রোগ্রেসটা হচ্ছে। কারণ আপনি একদিন কাজ করলেন, ধরেন একদিন 24 ঘন্টায় কাজ করলেন আর 1 সপ্তাহ কাজ করলেন না, এর চেয়ে বড় বাজে জিনিস আর নাই। আপনি যদি একদিনে 12 ঘন্টা কাজ করতে হয় না, একদিনে 2 ঘন্টা কাজ করলেন আর প্রত্যেক দিন কাজ করলেন, এটাই আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ হিসেবে কাজ করবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে টার্গেটে থাকা। এখন টার্গেটে থাকা বলতে কি বুঝাই, আপনি কোড করতে যাচ্ছেন, আপনি সার্কিট ডিজাইন করতে যাচ্ছেন, আপনি হার্ডওয়্যার ডিজাইন করতে যাচ্ছেন,
যেটা করতে যাচ্ছেন না কিন্তু আপনি প্রথমবারে সাকসেস পাবেন না। আপনি কোড আপনার প্রথমবারে কাজ করবে না। আর প্রথমবারে কাজ করে এমন কোডার অনেক কম আছে যে ওনার প্রথম কোডটাই আপনি সাকসেস হিসেবে কম্পাইল হয়ে গেছে। কিন্তু আমি একটা কোড নিয়ে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করলাম, বা একটা ডিভিশন নিয়ে, আমার প্রজেক্টের ডিভিশন নিয়ে প্রায় 1 সপ্তাহ কাজ করলাম, আমার প্রজেক্টটার ডিভিশনটা একদম কমপ্লিট হলো না। 100%-এর মতো 20%ও কমপ্লিট হলো না। আমরা কি হয়ে যায়, আমরা ডিপ্রেসড হয়ে যাই যে প্রজেক্ট নিয়ে আর মনে হয় কাজ হবে না, এই প্রজেক্ট মনে হয় আমার দ্বারা হচ্ছে না। এটাই করা যাবে না। আসলে নিজের প্রজেক্টের ভেতর একদম প্যাশনেট ভাবে কাজ করতে হবে। তো প্রত্যেক সময় নিজের প্রজেক্টের প্রতি, নিজের টার্গেটের প্রতি একদম ফোকাস থাকতে হবে যে আমার এই কাজটা একদিনে হচ্ছে না, আমি ওইটাতে 1 সপ্তাহে করবো, 1 সপ্তাহ হচ্ছে না, আমি 1 মাসে শেষ করব। আচ্ছা, এখন বলতে পারেন যদি আমার প্রজেক্টটা শেষ করার যদি টাইমলাইন থাকে যে 1 মাস এর মধ্যে আমার প্রজেক্টটা শেষ করতে হবে, এইরকম অনেক কম থাকে। কারণ যারা প্রজেক্ট নিয়ে কাজ করে বা এসব নিয়ে কাজ করে সবাই শখের বসে করে। কারণ বাংলাদেশে এখনো এমন পরিস্থিতি যায় না যে কেউ মানে পেইড ভাবে আপনাকে সময় দিয়ে কাজটা করাই নিচ্ছে, বা আপনাদের বয়স এখন যতটুকু ততটুকুতে মনে হয় এরকম কোনো সুযোগ সুবিধা আপনারা পাবেন না। তো আপনারা করতে পারেন কি, আপনার প্রজেক্টে লেগে থাকুন যে 1 মাসে শেষ না হলে আপনি 2 মাস নিন, 2 মাসে শেষ না হলে 3 মাস নিন। জাস্ট স্টে অন টার্গেট। আপনি আপনার টার্গেট থেকে সরবেন না। আচ্ছা, প্ল্যানিং গেল প্ল্যানিং গেল, টার্গেটে থাকা হলো, সবকিছু হলো, কিন্তু সবচেয়ে বড় জিনিস বাকি থাকলো হচ্ছে আমার প্রজেক্টটা করার টাকাটা আসবে কোথা থেকে। কারণ আমার নতুন নতুন যখন প্রজেক্টের আইডিয়া আসে, ওই প্রজেক্টের জন্য ধরেন আপনার কাছে একটা আর্ডিনো আছে, আপনার কাছে একটা রাসবেরি পাই আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেক সময় মনে করেন আপনার এমন একটা প্রজেক্টের আইডিয়া আসলো যেটার জন্য আপনার একটা নোড এমসিইউ লাগতেছে, অথবা একটা ESP32 লাগতেছে, বা এমন একটা মাইক্রো কন্ট্রোলার লাগতেছে। আচ্ছা, ESP32 অথবা অন্যান্য মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে আপনারা প্রিভিয়াস ওয়ার্কশপে আশা করি জেনে আসছেন। এখন এইসব জিনিসগুলা বা অন্যান্য হার্ডওয়্যার গুলা আপনার কতগুলো মোটর লাগতেছে, সার্ভোর মোটর লাগতে পারে, স্টেপার মোটর লাগতে পারে, অথবা আপনার এমসিইউ লাগতে, সরি, আপনার পাওয়ার মডিউল লাগতেছে, অথবা আপনার সেন্সর লাগতেছে। তো আপনার প্রজেক্ট মানে তো আর এটা হচ্ছে কোডিং বেসড প্রজেক্ট হইতে পারে, অথবা হার্ডওয়্যার বেসড কোডিং প্রজেক্ট হইতে পারে। কোডিং বেসড প্রজেক্টের ক্ষেত্রে খরচ তেমন হয় না, নাই বললেই চলে। কিন্তু যখন আপনি হার্ডওয়্যার বেসড প্রজেক্টে যাচ্ছেন, বা রোবট বানাতে যাচ্ছেন, বা কোন একটা ডিভাইস বানাতে যাচ্ছেন, তখন অবশ্যই আপনার ক্ষেত্রে একটা বাজেট থাকতে হবে, যেটা নিয়ে আপনি ফিউচারে আগাতে পারবেন। কারণ আপনার কাছে যখন একটা বাজেট থাকবে না, তখন আপনার ক্ষেত্রে প্রজেক্টটা নিয়ে আগানো অনেক কঠিন হয়ে যাবে। প্রথমত, এখন ধরেন আমরা প্রজেক্টের জন্য একটা বাজেট করলেন ধরেন 5,000 টাকা, অথবা 1,000 টাকা। এখন বলতে পারেন যে 1,000 টাকাটা আমি কিভাবে কাজ করব, বা 1,000 টাকাটা আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব আমার বিভিন্ন কম্পোনেন্টে। এখানে আপনাকে স্মার্ট প্লে করতে হবে। এখন আপনি ধরলেন কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা সাইট থেকে আপনি একটা জিনিস কিনতে পারতেছেন যে 20 টাকা দিয়ে, বা আমি একটা এলডিআর কিনতেছি হচ্ছে 9 টাকা দিয়ে, অন্য একটা সাইটে আমার এলডিআর বিক্রি করতেছে হচ্ছে 6 টাকা দিয়ে। তো আমার অবশ্যই 6 টাকা দিয়ে 6 টাকার দিকে যাওয়া উচিত। এখন আপনি বলবেন যে আমার 3 টাকা বাঁচে, আমি কি করবো? আর এই 3 টাকা আপনি অন্য জায়গায় স্পেন্ড করতে পারবেন। এভাবে আপনাকে স্মার্টলি প্লে করতে হবে, নাইলে আপনার ক্ষেত্রে খরচ মেনটেন করা অনেক সমস্যায় পড়ে যাবে। কারণ বাংলাদেশে যে কম্পোনেন্ট গুলো আসে বাইরে থেকে, এগুলা তো ওর অরিজিনাল প্রাইস সাথে ভ্যাট পরে আসে। তো খুব কম দামে কিন্তু আপনি জিনিসগুলো পাচ্ছেন না। আপনি যদি একটা আর্ডিনো যদি চাইনিজ ভার্সন, বা যেটাকে আমরা মাস্টার কপি বলি, সেটা যদি নিতে চাই আমার 500-600 টাকা খরচ হয়। আর বর্তমানে কোভিড সিচুয়েশনে তো সেটা 700 থেকে 800 টাকায় চলে গেছে। তো আর অরিজিনাল নিতে গেলে তো আপনি 2,000 থেকে 3,000 টাকার মতো আপনাকে খরচ করতে হচ্ছে। তো আপনার এই 100 টাকা বাঁচানো, এই 200 টাকা বাঁচানো আপনার অন্য কম্পোনেন্টের ক্ষেত্রে আপনার ইনভেস্ট করার জন্য অনেক হেল্প করবে। আচ্ছা, আপনি কিভাবে কোন জায়গা থেকে কি কিনবেন তা আপনি ধরে নিলেন। আচ্ছা, সাইট গুলা বাছাই করে কম্পোনেন্ট গুলো কিনেন, দেন আপনি কি করবেন, আপনার প্ল্যান ডেভেলপ করবেন যে এই জায়গা থেকে আমি এটা কিনলাম, তো অন্য সাইট থেকে আরেকটা কিনলাম, সবগুলা আপনি একটা প্ল্যান মাফিক করবেন। আর সব সময় আপনি কোন জায়গায় কোন কম্পোনেন্টে কত টাকা ব্যয় করতেছেন সেটার একটা রাখবেন, একটা নোট ডাউন করে রাখবেন যে আমি এই কম্পোনেন্টে এত টাকা খরচ করতেছি, এই কম্পোনেন্টে আমি 20 টাকা খরচ করতেছি, এটাতে 30 টাকা খরচ করতেছি। এটা আপনার ফিউচারে বা আপনার একটা গুড অভ্যাস তৈরি করবে। কারণ আপনি যখন 1,000 টাকা সামলাতে পারবেন, আপনি 1 কোটি টাকাও সামলাতে পারবেন। যদি আপনি 1,000 টাকা সামলাতে না জানেন, আপনি 1 কোটি টাকা সামলাতে জানবেন না। এন্ড আপনাকে অবশ্যই আপনার প্রোগ্রেসটা ট্র্যাক করতে হবে।
আপনার বাজেট প্ল্যানিং এ আপনি কতটুকু প্রোগ্রেস করতেছেন সেটা যদি আপনি ট্র্যাক না করেন, প্রথমে ধরেন আপনার 1,000 টাকার প্ল্যানিং এর প্রজেক্ট, আপনার ওইটা আপনার 1,000 টাকায় হলো না, 1,200 টাকা গেল। দেন আপনি আবার পরে করতে গেলেন যে 200 টাকা এক্সট্রা খরচ হচ্ছে, সেই 200 টাকা এক্সট্রা খরচটাকে আমি কিভাবে কমিয়ে আনতে পারি, এইভাবে আমি কেমনে আমার প্রজেক্টটাকে বাজেটে ফিট করতে পারি, এটা আমাকে চেষ্টা করতে হবে। এবং এটাতে আমার ধাপে ধাপে প্রোগ্রেস হবে। আপনি প্রথমে তো আর হুড়স্থুল ভাবে বাজেট প্ল্যানিং করতে পারবেন না, আপনার আস্তে আস্তে এই প্রোগ্রেসটাকে ট্র্যাক করতে হবে। আচ্ছা, এবার আসি প্রজেক্ট ফিজিবিলিটি নিয়ে। ধরেন ফেসবুকে অথবা ইউটিউবে আমরা অনেকগুলো প্রজেক্ট ভিডিও দেখে থাকি যে আমরা সামান্য একটা চায়ের কাপে ফু দিয়ে আমি চায়ের কাপের চাটাকে ঠান্ডা করতে পারতেছি। অনেকে করে কি ওইখানে কুলার লাগাই। কুলার বলতে হচ্ছে একটা ফ্যান, ফ্যান যেটা হচ্ছে বাতাস প্রডিউস করে, আর বাতাস প্রডিউস করে হিটটাকে কমায় দেয়। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যে জিনিসটা আমি ফু দিয়ে একটা পানির কাপকে ঠান্ডা করতে পারতেছি, সেই জিনিসটার জন্য আমি 5 ভোল্ট খরচ করে অথবা 5 ভোল্ট করে বিভিন্ন কম্পোনেন্ট খরচ করে কেন আমি একটা ডিভাইস বানাবো ওই চায়ের কাপটাকে ঠান্ডা করার জন্য? এই জিনিসটাকে বলা হচ্ছে ফিজিবিলিটি। এই ফিজিবিলিটিটা আমরা চিন্তা করি না। প্রথমত আপনার ফিজিবিলিটি নিয়ে চিন্তা করা এতটাও দরকার নাই, আপনার মাথায় যে প্রজেক্ট আছে সেটা নিয়ে কাজ করেন। ফিজিবিলিটি নিয়ে চিন্তা করবেন তখনই যখন আপনি অলরেডি 10-15টার মতো প্রজেক্ট করে ফেলছেন, ফান প্রজেক্ট করে ফেলছেন। ফান প্রজেক্ট বলতে বোঝাই যে প্রজেক্টগুলো আপনি নিজের আনন্দের জন্য বা নিজের কতটুকু শিখছেন সেগুলো দেখার জন্য করছেন। এখন আপনি তো আর সারা জীবনই ফান প্রজেক্ট করে যাবেন না, আস্তে আস্তে আপনি প্রফেশনাল হবেন। তো তখন আপনার মাথায় রাখতে হবে যে আমার প্রজেক্টটা কতটুকু ফিজিবল। এটা আপনার ইকোনমিক্যাল হতে পারে, টেকনিক্যাল হতে পারে, লিগ্যাল হতে পারে। ইকোনমিক্যাল ফিজিবিলিটি বলতে বোঝাই, ধরেন আমি একটা কাজ একটা মেশিনে আমাকে 20 টাকায় করাই দিচ্ছে। এই কাজটার জন্য করানোর জন্য আমি এমন একটা মেশিন তৈরি করলাম যেটা খরচই পড়ে আপনার 100 টাকা। কেন একটা কাস্টমার আমার 20 টাকার জায়গায় 100 টাকা দিয়ে ওই মেশিনটা কিনবে, যা এখন ওই 20 টাকায় ওনার কাজটা হয়ে যাচ্ছে? এটা বলা হচ্ছে ইকোনমিক্যাল ফিজিবিলিটি। আছে কিনা সেটা আমার দেখতে হবে। তারপর আসি হচ্ছে আমার টেকনিক্যাল ফিজিবিলিটি বলতে কি। টেকনিক্যাল ফিজিবিলিটি যে কোনো ধরনের হতে পারে। ধরেন টেকনিক্যাল ফিজিবিলিটি কোন একটা কাজ যখন আমরা করতে যাচ্ছি। আচ্ছা, আর টেকনিক্যাল আরেকটু সহজ উদাহরণ দিয়ে বোঝাই টেকনিক্যাল ফিজিবিলিটি কিরকম। ধরেন আপনি এক কাপ চায়ে আপনি চিনি মেশাচ্ছেন হাত দিয়ে, আরেকটা চায়ে চিনি মেশাচ্ছে একটা রোবট হ্যান্ড দিয়ে। তো কোনটা বেশি টেকনিক্যাল? আপনার হাত দিয়ে, এটাই আসলে টেকনিক্যাল। আসে আবার লিগ্যাল ফিজিবিলিটি নিয়ে। লিগ্যাল ফিজিবিলিটি নিয়ে অনেকগুলো প্রজেক্ট আছে যা অলরেডি ব্যান্ড। আপনি এখন হাইড্রোজেন বোম বানাতে পারবেন না, কারণ হাইড্রোজেন বোম আমাদের ওয়ার্ল্ড ওয়ার থেকে ব্যান করা হয়েছে। আপনি হাইড্রোজেন বোমা নিয়ে কাজ করতে পারবেন না। এমনকি ধরেন আমরা আমরা যে ড্রোনগুলো বানাই, ড্রোনগুলো একটা নির্দিষ্ট ওয়েট মেজারমেন্ট আছে বাংলাদেশে লিগ্যাল ইস্যু হিসেবে। এখন আমি যদি এই নির্দিষ্ট ওয়েটের বাইরে বানাই তাইলে এটা বাংলাদেশে ইলিগাল হিসেবে গণ্য হয়। একে বলা হচ্ছে লিগ্যাল ফিজিবিলিটি। এখন লিগ্যাল ফিজিবিলিটি, আপনি অস্ত্র বানাচ্ছেন, এটা অবশ্যই লিগ্যাল, কারণ সামরিক ইয়ারা ছাড়া আমাদের যারা আমজনতা ওদেরকে এই সার্টিফিকেটটা দেওয়া হয় না যে আপনি অস্ত্র বানাতে পারবেন বা অন্য কোনো ইলিগাল জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমার একটা প্রজেক্ট আমার ইকোনমিক্যাল, টেকনিক্যাল বা লিগ্যাল ফিজিবিলিটি গুলো আছে কিনা সেটা নিয়ে আমার অবশ্যই চিন্তা করতে হবে। আচ্ছা, আমি ফিজিবিলিটি স্টাডি করে ফেললাম, বাজেট স্টাডিও করে ফেললাম, আর প্রজেক্ট আইডিয়াও আছে, আমি সবকিছু করে ফেললাম। এখন সবচেয়ে বড় কথা প্রজেক্টের ক্ষেত্রে টিম বিল্ডিং এর। এখন টিম বিল্ডিং বলতে আসলে বুঝাই কি? কোন কোন প্রজেক্ট আছে বা কোন একটা সিঙ্গেল প্রজেক্ট আছে আপনি একা করতে পারবেন না। আমি যে বলছিলাম না যে আপনার 30 দিনে আপনার একটা প্রজেক্ট সম্পন্ন করতে হচ্ছে, আপনি একা করতে গেলে তো অনেকদিন সময় লাগবে, তখন আপনি এটা কিভাবে করবেন? এটাই আসলে হচ্ছে টিমের কাজ। এখন টিম বিল্ডিং কিভাবে একটা প্রজেক্টকে আগায় নিতে বা পিওর ভাবে করতে সাহায্য করে? প্রথমত আমরা বিভিন্ন খেলা দেখি, বা একজন সাকিবুল হাসান বা মেসি, মেসি যে আপনার বার্সা ছেড়ে দিল, আচ্ছা একবার মেসি কিন্তু বার্সাকে কাপ জেতাতে পারে না, অথবা এক মেসি কিন্তু যদি পিএসজিতে যায় ও পিএসজি কে কাপ জেতাতে পারবে না। এটা হচ্ছে পুরো একটা টিমের কাজ। আপনি টিম যদি ভালোভাবে পারফর্ম করে তাইলে আপনার নির্দিষ্ট টার্গেটটা গেইন হবে। এখন ধরেন আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আমার প্রজেক্টে বিভিন্ন পার্ট আছে। আমার কিছু বন্ধু আছে যারা ভালো কোডিং পারে, আর যারা ভালো পিসিবি ডিজাইন পারে, যারা ভালো হার্ডওয়্যার ডিজাইন পারে। তো এরা
এদেরকে নিয়ে আমি কিভাবে কাজ করব? ধরেন আমার একটা প্রজেক্টে আমার ৩-৪টা ডিভিশনে আমি ভাগ করলাম। এই ৩-৪টা ডিভিশনে ৩-৪ জন প্রো আমার অলরেডি আমার চেনা জানা আছে। তো আমার ওদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমার প্রজেক্টে ধরেন আমি হার্ডওয়্যার নিয়ে কাজ করতেছি, আমি আর একটা বন্ধুকে দিলাম ও সফটওয়্যার নিয়ে কাজ করতেছে, আরেকজনকে দিলাম ও পিসিবি ডিজাইন নিয়ে কাজ করতেছে, আরেকজনকে দিলাম ও সার্কিট ডিজাইন নিয়ে কাজ করতেছে, আরেকজনকে নিয়ে ও 3D মডেল করতেছে। তো কে কোন কাজটা করবে সেটা আমাকে অবশ্যই ভাগ করে দিতে হবে। আর অবশ্যই কে কোন কাজে দক্ষ তা আমার আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ধরেন যে কোডিং পারে ওকে আমি হার্ডওয়্যারের ইস্যু দিলে তো হবে না, যে 3D মডেলিং পারে ওকে আমি কোডিং ধরাই দিলে তো হবে না, আমাকে এমন এমন জনকে এমন এমন কাজ ধরাতে হবে যে ওই কাজে দক্ষ। আর অবশ্যই আমি একটা টিম গঠন করলাম, আমি টিম লিডার। এখন আমি কি করলাম, সবাইকে কি করে দিয়ে যাচ্ছি, ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, আর আমি বসে থাকলাম। এটা হলে কিন্তু হবে না, অবশ্যই নিজেকে টিমের একটা অংশ করে নিতে হবে। আমাদের মধ্যে মাথায় একটা খারাপ চিন্তা থাকে সবসময় যে আমি টিম লিডার, আমি ওদেরকে ইয়া করতেছি, আমি সবার বড়। এটা হলে হবে না, আপনার সবাই ইকুয়াল, আপনিও ওদের অংশ, আপনিও টিমের অংশ। তো আপনাকে অবশ্যই ওদের হয়ে ওদের সাথে কাজ করতে হবে এবং নিজেকে ওদের মনে করতে হবে। কেউ আর বাংলাদেশে একটা সবচেয়ে খারাপ জিনিস উচ্চারিত হয়, সেটা হচ্ছে আন্ডারে কাজ করা। এই আন্ডারে কাজ করে পার্টটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, আপনাকে বলতে হবে আপনার সাথে কাজ করে। জিনিসটা হচ্ছে টিম বিল্ডিং এর মূল মোটো। আর এরপরের স্লাইড গুলো আমাদের আর পরের অংশ ওয়ার্কশপে দেখবে আমাদের ফজলে তন্ময় ভাই আপনাদেরকে প্রজেক্ট ডায়াগ্রাম থেকে বাকি অংশ তো ব্যাখ্যা করবে। ধন্যবাদ আবরার ভাই সকলকে। তো আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। ওকে, সো আবরার বলছিল টিম বিল্ডিং নিয়ে, তাই না? আচ্ছা, এই ব্যাপারে কথা বলার আগে আমি একটু ঠিক করে নিই, আমার একটা টেকনিক্যাল সমস্যা। দুঃখিত টেকনিক্যাল সমস্যাটার জন্য, আশা করছি এখন সবকিছু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, সো আবরারকে ধন্যবাদ চমৎকার করে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেসির উদাহরণ চলে এসেছে, খুবই গরম গরম খবর যে বাসা ছেড়ে চলে যাচ্ছে, এবং এখানে যেহেতু সে ইকোনমিক্যাল ফিজিবিলিটি এবং একই সঙ্গে হচ্ছে টিমের ব্যাপারটা খুব সুন্দর মতো এখানে ব্যাখ্যা হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, কথা হচ্ছে এখানে কিছু ব্যাপার সে খুবই ইম্পর্টেন্ট কথা বলছে, ব্যাপার আমি কিছু অ্যাড করতে চাই। প্রথমত, যে এই যে টিমের আন্ডারে যে ব্যাপারটা, এখানে যেমন একটা জিনিস যেমন আছে যে কারো আন্ডারে বলা যেমন খারাপ, আরেকটা ব্যাপার আছে যে ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে জেলাসি। এবং বাংলাদেশে হচ্ছে জেলাসির প্র্যাকটিসটা খুব বেশি পরিমাণে হয়। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে তোমরা যারা এই যে লেভেলে তোমরা আছো, তোমরা যতটুকু না জেলাসি করতে যাও তার বেশি তোমাদের গার্জেনও তোমাকে এনকারেজ করে যে হ্যাঁ পরীক্ষা তাকে দেখানো যাবে না, ওরা দেখালে তোমার মার্ক বেশি পেয়ে যাবে, এরা এটা হেল্প করা যাবে না, তারে হচ্ছে একটা রাবার দেওয়া যাবে না, তাকে একটা কলম দেওয়া যাবে না, দিলে হচ্ছে সে নাম্বার নাম্বার বেশি পেয়ে যাবে। এই ধরনের টেন্ডেন্সি যেগুলো আছে সেই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি খুবই খারাপ লাগে এবং আমার মনে হয় এই জিনিসগুলো আসলে এড়ানো উচিত। এখন কথা হচ্ছে আমি তো কম্পিটিশনের বাইরের কথা বলছি, সো অনেকেও তো জানো না বা জানলেও রিয়ালাইজ করে না, পরবর্তীতে এদের সাথে খুব বাজে হবে প্রতিফলন দেখা দেয়। আমি এবারে খুবই প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিব। প্রথমত বলে রাখি কম্পিটিশনের সময় আমি কি করি। কম্পিটিশনের সময় মেইনলি হচ্ছে আমরা কিন্তু যার মধ্যে কম্পিটিশন করি, তাই না? আমি কোন লাইফে মোটামুটি অনেকগুলো কন্টেস্ট করেছি। আমি যদি এখন গুনি প্রায় হচ্ছে 30-40টা মতো কন্টেস্ট করা আমার হয়ে গিয়েছে, যার মধ্যে ম্যাক্সিমাম আমি হেরেছি। এবং আমি এর মধ্যে জিতেছি কত পার্সেন্ট যদি বলতে হয়, খুব বেশি হলে 20 বা 25% জিতেছি, না আর একটু বেশি হবে সম্ভবত, খুব সম্ভব সব মিলে আমার 14 বা 15টা প্রাইজ আছে আর কি ন্যাশনাল। সো আমি একটা মজার কথা শেয়ার করি, এটা হচ্ছে আমি যতবারই কাউকে আমি কম্পিটিশনে হেল্প করেছি ততবার ওই কম্পিটিশন থেকে আমার কোনো না কোনো প্রাইজ এসেছে। কিভাবে এবং কোন দিক থেকে? এখানে যেমন একসঙ্গে উপরওয়ালা যেমন হাত আছে সেটা তো অন্য কথা, কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি যে কম্পিটিশন হবে আমাদের যার যার ফুল পটেনশিয়াল নিয়ে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কম্পিটিশন করব এবং সেখানে অপোনেন্ট যত বেশি টাফ হবে তত আমার উইনিংটা গ্লোরিফাই হবে, ঠিক আছে? এবং আমি যতটুকু হেল্প করব আমি এই চিন্তা করে হেল্প করবো না যে না আমি হেল্প করলে সে আগায় যাবে পিছায় যাব, তা না। আমি হেল্প করবো কিসের জন্য? আমাদের মধ্যে একটা লেভেল রাখার জন্য।
ঠিক আছে? এবং এই ব্যাপারটা কোনো আমাদের বেলা খুবই কমন, তাই না? তোমরা এই ব্যাপারটা ফেস করো কিনা বা তোমাদের সামনে অভিজ্ঞতা হবে সম্ভবত এই ব্যাপারে। সেটা হচ্ছে আমরা যখন কোনো স্পেসিফিক সেগমেন্টে কন্টেস্ট যখন করতে যাই, তো সেই কন্টেস্ট গুলোতে কিন্তু আমাদের সাথে অন্যান্য পার্টিসিপেন্ট কিন্তু করতে আসে, তাই না? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি কিছু কমন পার্টিসিপেন্ট থাকে যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। কিভাবে ভালো সম্পর্কটা হয়? তাদের যখন কোনো একটা রোবটের পার্টস নষ্ট হয় বা কোনো একটা মোটর নষ্ট হয়, তাদেরকে হচ্ছে আমি হেল্প করি, বা আমার যখন সমস্যা হয় তারা হেল্প করে। এইভাবে আমরা হচ্ছে একে অপরকে হেল্প করে হচ্ছে আমরা কম্পিটিশনটাকে এগিয়ে নিয়ে যাই। ইভেন এমন কাহিনী হয়েছে এক পার্টিসিপেন্ট হচ্ছে একদম পুরো মোটর নষ্ট হয়ে গিয়েছে, রোবট ছাড়তে পারতেছে না কন্টেস্টে, সেখানে তাকে মোটর ধার দিয়ে চালিয়েছি। তো সে শেষ পর্যন্ত কোনো প্রাইজ পায় নাই আনফরচুনেটলি, আমি সেই কম্পিটিশন ফার্স্ট হয়েছিলাম। বাট সে কোনো ব্যাপারটা ভুলবে না এবং সে কিন্তু বুঝতে পারবে একটা কম্পিটিশন হচ্ছে কিরকম ফেয়ার প্লে থাকা উচিত এবং সেখানে আমাদের কি হবে হচ্ছে সবাই এগিয়ে নেওয়া উচিত। এখানে ব্যাপারটা কিন্তু আসলে আমাদের কম্পিটিশন নিয়ে না, ব্যাপারটা হচ্ছে আমাদের মেন্টালিটি নিয়ে। আমরা কতটুকু জেলাসি ফিল করি, কে আমার চেয়ে ভালো কে আমার চেয়ে খারাপ, ব্যাপারটা এই নিয়ে না আসলে। আমার নিজের সাথে নিজের কম্পিটিশন, আমার নিজের কাছে নিজে ভালোবেসে করব। সেখানে কে আমার চেয়ে ভালো করতেছে, কে আমার চেয়ে খারাপ করতেছে, কে আমার উপরে কে আমার নিচে, সেই হিসেবে ভাবা কোনো প্রশ্নই উঠে না। এবং শুধুমাত্র কম্পিটিশন, অন্য অন্য ক্ষেত্রে আমি দেখি এরকম আছে। দেখা যায় তোমাদের মধ্যে কেউ কেউ আছে, আমি নাম বলতে চাচ্ছি না, স্পেসিফিক দু একজনের প্রমাণ পেয়েছি যে কিনা মনে করে যে হ্যাঁ আমি হচ্ছে কোনো নিউজ শেয়ার করবো না, যে নিউজ গুলো শেয়ার করলে হয়তো যে রোবট আছে যুক্ত হয়ে হচ্ছে কি আরো ভালো ভালো কিছু করে ফেলতে পারে। ঠিক আছে, আমি তাকে কাউকে কোনো ছোট করতে যাচ্ছি না, বাট আমি এবার প্রমাণ পেয়েছি। তো এই জিনিসগুলো খারাপ। কেন খারাপ? যে না, এখানে হচ্ছে আমি কিন্তু কাকে যদি সুযোগ যদি দেয় এবং সবাই যদি ঢুকে এবং সবার মধ্যে আমরা যদি একটা কমিউনিটি তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমার কমিউনিকেশন স্কিল যেমন বাড়বে, আমি যদি সেখানে জিতে আসতে পারি সেক্ষেত্রে আমার গ্লোরিটা তত বাড়বে। এবং একটা টিমের ফরমেশন সেভাবেই হওয়া উচিত। তুমি সবাইকে হেল্প করে, সবার কাছ থেকে হেল্প নিয়ে সবভাবে দাঁড় করে তোমার টিমটা আগাবে। এবং একটা ব্যাপার হচ্ছে আপনারা বলেন, যে ব্যাপারটা আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে টিমে স্পেসিফিক যে যেটা ভালো সেই ব্যাপারে তাকে কাজ দেওয়া উচিত। কিন্তু একটা আবার নজর রাখবে সবাই যাতে পুরো প্রজেক্টের ব্যাপারে ওভারঅল যেন ন্যূনতম ধারণা যেন রাখে। ব্যাপারটা এরকম যে একজন খুব সার্কিট ভালো বানাতে পারে, বা সে জানেই না প্রজেক্টটা কেমনে কাজ করবে। এখন সে দেখা যাবে একটা সার্কিট নিজের মন মতো বানাইলো, তুমি তাকে ইনস্ট্রাকশন দিলা, তখন দেখা যায় কি যে সে একটা সার্কিট বানাবো, তোমার এখানে হয়তো কম্বিনেশন ঠিক মতো মিলতেছে না, সে এখানে ভুল করছে ওখানে ভুল করছে, ঠিক মতো বসায় না, তোমার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আবার তাকে বানাতে বলবা, আবার সে বিরক্ত হবে। এরকম সমস্যা কিন্তু আমার বেলা কিন্তু হয়েছে। তো সেক্ষেত্রে আমি আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে কি, যাদেরকে নিবা তারা কিছু ব্যাপারে অবশ্যই ভালো পারবে, এটা তো স্বাভাবিক, কিন্তু ওভারঅল একটা কম প্রজেক্টের ব্যাপারে যেন ধারণা থাকে। এবং তা যদি না হয়, যদি তুমি একলা করতে চাও তাতে কোনো প্রকার সমস্যা নেই, কিন্তু তোমাকে অবশ্যই এবং অবশ্যই কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। এবং আজকে রোবটদার এই যে ক্যাম্পাস অ্যাম্বাসাডার যে পুরো প্রোগ্রামটা তো হচ্ছে, তোমাদের কিন্তু মেইন একটা টার্গেট কিন্তু হচ্ছে এই কমিউনিকেশন স্কিলটা বাড়ানো। এই ব্যাপার কিন্তু আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি আসলে। ঠিক আছে, এই ব্যাপারটা তোমার ফিউচার অনেক অনেক কাজে দিবে। কম্পিটিশন জেতা বা হারা বা এখানে মেডেল পাওয়াটা মূল তোমাদের অ্যাচিভমেন্ট হবে না ফিউচারে। মানুষ হিসেবে তো ফিউচার অ্যাচিভমেন্টটা হবে তুমি কতটুকু হচ্ছে কমিউনিকেট করতে পারতেছো, কতটুকু মানুষের মিশে যেতে পারতেছো। ওকে, সো আমি যে ব্যাপারটা বলছিলাম টিমের যে সমন্বয়, তো সমন্বয় করতে গেলে অবশ্যই তোমাকে প্ল্যানিং রেডি করতে হবে, তাই না? সো আমি কিন্তু প্ল্যানিংটা নিয়ে কথা বলবো। সো আমরা যখন একটা প্ল্যানিং যখন নিজেরা মিলে করি, তখন অবশ্যই আমাদের একটা ডায়াগ্রাম বা একটা ওয়ার্ক ফ্লো করা উচিত, যে এখানে এটা হতে হবে, এখানে এটা হতে হবে, এবং এভাবে জিনিসটা কাজ করবে। এইভাবে কিন্তু একটা প্ল্যানিং আমাকে রেডি করে সবার সাথে শেয়ার করে তারপর হচ্ছে আমরা যার যার কাজ ভাগ করে তারপর আগাতে পারি। ওকে, সো ধরো আমি এখন একটা লাইন ফলোর কথাই বললাম। লাইন ফলোর কি থাকে? একটা আর্ডিনো ন্যানো থাকে, তার সাথে কি লাগানো থাকে? একটা সেন্সর লাগানো থাকে যেখানে কিনা আউটপুট যায় আবার ইনপুটও আসে, তাই না? তারপর হচ্ছে আমরা যদি এখানে বলি যে এই সেন্সরের ডিসপ্লে এর ভ্যালুটা আমাকে কোনো একটা জায়গায় দেখানো লাগবে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ওলেড ডিসপ্লে ব্যবহার করতে পারি। আবার এমনও করা যেতে পারে যে না, আমরা হচ্ছে এটার মধ্যে আরেকটা ফিচার রাখছি যেটা রিমোট কন্ট্রোল করা যাবে, সেক্ষেত্রে কি করতে পারি? অবশ্যই আমরা ব্লুটুথ থেকে হচ্ছে কমান্ড নিতে পারি, ব্লুটুথ মডিউল থেকে। খুবই সিম্পল, তাই না? এখন কথা হচ্ছে কমান্ড যে নিব, চালাবো কি? মোটর, তাই তো? আমরা কি করতে পারি, এখানে মোটর ড্রাইভার হচ্ছে একটা আউটপুট দিতে পারি, তাই না? তারপর হচ্ছে আবার কি করতে পারি, মোটর ড্রাইভার আর্ডুইনো পাওয়ার দেওয়া লাগবে না, তো সেক্ষেত্রে কি করব, আমরা একটা বাক মডেল নিব, যে বাকপুর একজন কি করবে আর্ডুইনো ন্যানোতে হচ্ছে পাওয়ার দিবে, মোটর ড্রাইভার হচ্ছে পাওয়ার দিবে। এছাড়া আরো কাজ করা যায় কি, তোমার তিনটা সার্ভো রাখা আছে, সার্ভো গুলো হচ্ছে তোমার হ্যান্ড হচ্ছে গ্র্যাব করা বা অন্যান্য কাজগুলো করতে পারে। তো সার্ভো তো পাওয়ার দেওয়া লাগবে না একটা, তো সার্ভো তোমার কোনো আরেকটা বাক মডিউল লাগতেছে। সো তুমি যখন ডায়াগ্রাম যখন ক্রিয়েট করতো তখন কি তুমি কিন্তু অলরেডি ডায়াগ্রামটা একবার চোখ বললে আবার বুঝে ফেলতে পারতেছো কোনটার কাজ কি, কোনটা ইনপুট কোনটা আউটপুট, কোনটা কিভাবে কার সাথে যুক্ত হবে। সো এই ব্যাপারটা তুমি সবার সাথে শেয়ার করো,
যে সার্কিট বানাবে তারা তো বুঝতে সুবিধা হবে কার সাথে কোন সার্কিট লাগানো লাগবে, আবার যে কেনা হচ্ছে 3 ডিজাইন করবে সেও বুঝতে পারবে যে কোনটা কোথায় বসানো উচিত। আবার তুমি মোটামুটি দেখে বুঝে ফেলতে পারবা যে না তোমার হচ্ছে এখানে এই ব্যাপারটা এইভাবে আগানো উচিত। এটা শুধুমাত্র তোমাদের মধ্যে সমন্বয় করতে সুবিধা করবে তা না, একই সঙ্গে পরবর্তী তোমার ডকুমেন্টেশন কিন্তু এটা অনেক বড় একটা ভূমিকা রাখবে, যে ব্যাপারে আমি সামনে কথা বলতেছি। ওকে, আচ্ছা। তো তারপর দেখা যাচ্ছে কম্পোনেন্ট চুজিং ব্যাপারটা। সো কম্পোনেন্ট আমরা কিরকম চুজিং করবো বা কি কি ধরনের কম্পোনেন্ট থাকতে পারে এরপর কোনো কনফিউশন থাকে। অনেকে দেখা যায় যে একটা কম্পোনেন্ট আছে এই অস্তিত্বটা না বোঝার কারণে দেখা যাওয়ার সময় সে ইউজ করে না বা বুঝে না বা সে হয়তো আগাতে ভয় পায়। দেখা যায় আমি কম্পোনেন্ট কেমন ইউজ করে আমি জানি না, বুঝতেছি না, ঠিক আছে আমি আর প্রোডাক্টটা নাই বানাই, এরকম চিন্তা ভাবনা করে আর কি। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু বুঝতে হবে কম্পোনেন্ট কয় ক্যাটাগরি হতে পারে। ঠিক আছে, তো পাওয়ার রেগুলেটর হতে পারে, সার্কিট প্রোটেকশন কম্পোনেন্ট হতে পারে, সেন্সর হতে পারে, এমসিও হতে পারে, অ্যাকচুয়েটর হতে পারে, কন্ট্রোলার মডিউল হতে পারে। আমি প্রত্যেকটা ব্যাপারে সংক্ষেপে অল্প একটু বলে দিব যাতে তোমরা একটা বেসিক ধারণা পেয়ে যাও এবং পরবর্তী তোমাদের ঘাটাঘাটি করে আরো কেউ জানতে পারো। ওকে, সো এখানে প্রথম পাওয়ার রেগুলেটরের কথা বলি। ঠিক আছে, সো পাওয়ার রেগুলেটর অ্যাকচুয়ালি কি? তোমার পুরো প্রজেক্টটা পাওয়ার দেওয়া লাগবে, তাই না? তো তোমাকে না কেন হিসাব করতে হবে তুমি যে যে কম্পোনেন্ট ব্যবহার করতে কম্পোনেন্ট কতটুকু পাওয়ার লাগবে এবং পাওয়ারটা তুমি কিভাবে লাগবে, প্রজেক্টটা কিভাবে বানাবে। প্রজেক্টটা এক জায়গায় দাঁড়ায় থাকবে নাকি বড় চলাফেরা করবে? চলাফেরা করলে অবশ্যই ব্যাটারি লাগতেছে, এক জায়গায় থাকলে তোমার অবশ্যই এসি পাওয়ার লাইন লাগতেছে, কারণ সেটা তোমার সুবিধা বেশি। কারণ একটা প্রজেক্ট যদি এক জায়গায় দাঁড়ায় থাকে সেখানে যদি ব্যাটারি লাগা রাখো অসুবিধাটা কি হবে, তোমাকে কতক্ষণ পর পর এসে ব্যাটারিটা খুলে রিচার্জ করা লাগবে, তাই না? ঝামেলা বেশি। তখন কি করবা? অবশ্যই ওয়াল প্লাগ থেকে তুমি হচ্ছে পাওয়ার দিবা, তাই না? ওয়াল প্লাগ থেকে সরাসরি লাগাই দেওয়া যায় একটা কম্পোনেন্টের মধ্যে? অবশ্যই না। যদি এই বোকামিটা আমি করছিলাম, পার্সোনালি বলি, আমি ছোটবেলা যখন হচ্ছে প্রথম লাইট যখন বেছে প্রথম আমার যে এলইডি লাইটটা ছিল, এই এলইডি লাইটটা হচ্ছে আমি প্রথম একটা ব্যাটারি ছিল আমার একটা, তখন মনে আছে টর্চ লাইটের একটা ব্যাটারি ছিল মোটা। তোমরা কেউ কেউ দেখছো কেন টর্চ লাইট ব্যাটারি? কেউ মাইক কম করে বলতে পারো। জি ভাইয়া। জি অনেক ভাই, মোটা একটা ব্যাটারি ছিল না? তো ওই ব্যাটারিগুলো আমি ইউজ করতাম। তো এখন কথা হচ্ছে আমাকে তো হচ্ছে ধরাই দিছে একটা ব্যাটারি একটা লাইট, আমি তো খুব মজা জ্বালাইতেছে, বসে বসে জ্বালায় জ্বালায় রাত্রেবেলা রুম অন্ধকার করে দেখি। তো পরে যেটা দেখলাম আস্তে আস্তে লাইটের পাওয়ার কমে যাচ্ছে। কারণ আমি তো আর বুঝি না যে ব্যাটারি পাওয়ার যে কমে যাচ্ছে। আমি বললাম লাইটের পাওয়ার তো কম লাগতেছে, আচ্ছা আমি যদি কারেন্টের লাইনে লাগাই দিই তাহলে কি হবে, লাইটার অনেক জোরে জ্বলবে, পুরো রুম হচ্ছে আলোয় ভরে যাবে এবং আমার হচ্ছে ব্যাটারি টেনশন করা লাগবে না। আমি সুন্দর মতো হচ্ছে একদম মেইন এসি প্লাগে হচ্ছে লাগাই দিছি। লাগায় যখন সুইচটা অন করছি ঠাস করে ফুটছে, এবং তখন প্রথম বুঝতে পারছি যে এসি লাইন সবকিছুর জন্য না। ঠিক আছে, তো অবশ্যই তোমার এখানে কি লাগবে, তোমার এখন অবশ্যই পাওয়ার রেগুলেটর লাগবে, যেটা তোমাকে স্টেপ ডাউন করাবে এবং তোমাকে এসি থেকে ডিসি তে কনভার্ট করবে, তাই না? সেই জন্য কিন্তু বাজারে 4 ধরনের সিস্টেম খুব বেশি প্রচলিত আছে। ঠিক আছে, আচ্ছা কেউ মেসেজ দিয়েছে, যদি হোস্টকে আহ্বান করতেছি, মেসেজ দিয়ে কোনো প্রশ্ন আমাকে একটু বলার জন্য। বা কেউদের প্রশ্ন থাকে আমাকে তাহলে ইন্টারাপ্ট করে মাইক্রো বলতে পারো। আমি কিভাবে একটা মোটর নষ্ট করতেছিলাম, কারেন্টে লাগানোর পর বুঝলাম না কি হলো, স্মোক বের হয় কেন? আচ্ছা, তো এটা আমি আসলে কখনো মোটর পুরাই নাই, সত্যি কথা বলতে। মোটর অ্যাকচুয়ালি আমি আসলে প্রথম লাইট দিয়ে শিক্ষা হয়ে গেছে, তো এরপর থেকে আমি আসলে শিক্ষা নেওয়া শুরু করছি আর কি। তো যাই হোক, ওই ব্যাপারে আসলে পরে অনেক গল্প করা যাবে। তো আমি হচ্ছে যেহেতু আজকে অনেক কিছু আসলে কভার করতে হবে, প্রজেক্ট ব্যাপারটা অনেক ভাস্ট বলতে গেলে, বা যদি আমাদের একটা ধারণা দেওয়ার যেহেতু ছিল আজকে, তাই আমি হচ্ছে অল্প কথা কিছু ব্যাপার কভার করে ফেলবো। ওকে, সো প্রথমত হচ্ছে দুইটা দামি সলিউশন আছে, দুইটা সস্তা সলিউশন আছে, যেগুলা কিনা এসি থেকে ডিসি তে কনভার্ট করে। আচ্ছা, এসি কারেন্ট আর ডিসি কারেন্ট এই ব্যাপারটা না কারো কোনো কনফিউশন আছে কি? ডাইরেক্ট মাইক করে বলতো, আমি জিনিসটা অল্প কথায় বুঝিয়ে দিব, নাহলে আমি কন্টিনিউ করতেছি। ভাইয়া একটু বুঝাই দেন, আমি আসলে পুরোপুরি বুঝতে পারিনি এটা। আচ্ছা ঠিক আছে, তুমি তো ব্যাটারি চিনো তাই না? জি ভাই। আচ্ছা, তুমি কি কখনো ব্যাটারির সাথে মোটর কি লাগিয়ে ফ্যান চালিয়েছো কখনো, বা এরকম কোনো অভিজ্ঞতা আছে কি? জি ভাই, বিজ্ঞান বক্সে একবার করছিলাম। আচ্ছা, তো তুমি যদি ব্যাটারিটা একদিক দিয়ে লাগাও তো ফ্যানটা কিন্তু বাতাস দেবে না তোমাকে? জি জি। যদি উল্টা করে লাগাও ব্যাটারিটা তখন কি হবে? থেমে যায়। থেমে যায় না, বাট আমি যতটুকু জানি তোমার থেমে যায় না, এটা ফ্যানটা উল্টা দিকে ঘোরা শুরু করে, তখন তোমাকে বাতাস দেয় না, বরং তোমার হাতকে বাতাস দেয় বা উল্টা দিকে বাতাস দেয়। ঠিক আছে, তো কিছু কম্পোনেন্ট আছে যেগুলোকে শুধুমাত্র একদিক দিয়ে ভোল্টেজ দেওয়া লাগে, যেখানে প্লাস সেখানে প্লাস দেওয়া লাগে, যেখানে মাইনাস সেখানে মাইনাস দেওয়া লাগে।
এই ব্যাপারে কিন্তু গতকালকে একটু কথা বলা হয়েছিল, ঠিক আছে? সো সব সময় একদিকে যদি তুমি প্লাস দাও আর একদিকে যদি মাইনাস দাও, সেটা হচ্ছে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট আসলে, ওকে? আর কল্পনা করো যে এমন একটা সিস্টেম যেখানে প্রত্যেকবার তোমার ব্যাটারিটা ঘুরাই দিচ্ছে বারবার, কিছুক্ষণ প্লাস কিছুক্ষণ মাইনাস, কিছুক্ষণ প্লাস কিছুক্ষণ মাইনাস, এরকম করতেছে। ওই ধরনের কারেন্টটা হচ্ছে এসি, অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে ব্যাপারটা? জি ভাই। এখন কথা হচ্ছে আমরা কেন এসি ব্যবহার করি, এ ব্যাপারে বলতে গেলে হচ্ছে বিশাল বড় একটা মানে ওয়ার্কশপ এবং সিরিজ করে ফেলা যায়। এই ব্যাপারে অলরেডি হচ্ছে ইউটিউবে কয়েক খুব ভালো ভালো ভিডিও আছে। আমি প্রায় শিওর তোমাকে এখন ভিডিও করে তুমি হয়তো গ্রাফ মানে এত সহজে বুঝতে পারবা না, বাট আমি পরবর্তী চেষ্টা করব এই এসি আর ডিসি শুধুমাত্র এই টপিকটার উপর পরবর্তী স্পেশালাইজ একটা মানে ওয়ার্কশপ নামানোর জন্য আর কি। আমি সামনে এই ব্যাপারে চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে আপাতত এর চেয়ে বেশি কথা না বাড়ায়, তো বেসিক যে ব্যাপারটা হচ্ছে আমি একদম সোজা কথা বলে রাখি, আমাদের মেইন পাওয়ার লাইন যেটা বা বাসার যে মেইন কারেন্ট সেটা অবশ্যই এসি। আর আমরা যত ধরনের ইলেকট্রনিক জিনিস ব্যবহার করি, মোবাইল, স্মার্টফোন, রোবোটিক্স, যত ধরনের পার্টস আমাদের হচ্ছে কম্পিউটার, যত ধরনের ইলেকট্রনিক্স রোবোটিক্স পার্টস আছে, সব জায়গায় 99% ক্ষেত্রে আমরা ডিসি ব্যবহার করি, ওকে? ডাইরেক্ট কারেন্ট, যে কোনো একদিকে ভোল্টেজ দেওয়া লাগবে। তো এখন কথা হচ্ছে আমার বাসার লাইন যে এসি বারবার যে ব্যাটারি ঘুরতে, সেটাকে সোজা করতে হবে না? পিটায় হোক যেমনি হোক সোজা করতে হবে তো, তাই তো? সোজা করার কাজটা করে কে? এই পাওয়ার সাপ্লাই গুলা, যেগুলো কি করে একই সঙ্গে ওই 220 ভোল্ট করা যে ভোল্টেজটা, এই হাই ভোল্টেজটাকে কমায় লো ভোল্টেজ নিয়ে আসে, বা কম বিভবে নিয়ে যেটা আমরা হজম করতে পারবো আমরা, ধর 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, যে ভোল্টেজ লাগুন না কেন, ঠিক আছে? এই হজম করার মতো ভোল্টেজে নামায় নিয়ে আসে, প্লাস হচ্ছে ডিস এসি কে ডিসি তে কনভার্ট করে, ওকে? তো সেখানে কি হয়, আমাদের কয়েক ধরনের সলিউশন কোনো বাজারে আছে। সব থেকে পপুলার হচ্ছে হলো পাওয়ার অ্যাডাপ্টার এবং সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যেগুলো কিনা অনেক বেশি রিলায়েবল, অনেক বেশি এফিশিয়েন্ট, এবং সেখানে পাওয়ার লস খুবই কম হয়, এবং সেখানে এগুলা দিয়ে সাধারণত হচ্ছে মানে খুবই সেফলি হচ্ছে পাওয়ার দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু এগুলো একটা অসুবিধা আছে। অসুবিধা কেউ কি বলতে পারবা? কারো কোনো গেস? মাইকেল সরাসরি বলতে পারো যদি কারো কোনো গ্যাস থাকে। আচ্ছা, হ্যাঁ, কেউ মাইক অন করেছিলে? ভাই একটু আবার বলবেন, নেট গেছিল একটু। আচ্ছা, আমি বলছিলাম কি, এই যে আমাদের হচ্ছে দুইটা পাওয়ার সাপ্লাই আছে এখানে, একটা হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই যেটা আমরা সংক্ষেপে এসএমপিএস বলি, আর একটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। এই দুটো হচ্ছে অনেক বেশি পপুলার হচ্ছে পাওয়ার কনভার্টার, যেগুলো কি করে আমার হচ্ছে এসি থেকে ডিসি বানায় এক, আর হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ বানায় দেয়। এগুলা দিয়ে আমরা মানে রোবোটিক্স যে স্টেশনারি যে পাওয়ার সাপ্লাই যেগুলো আছে, যেগুলো রোবট এক জায়গায় দাঁড়ায় থাকে, আমার সবক্ষণ পাওয়ার দিলে চলবে, তো সেই জায়গায় আমার সবচেয়ে বেশি গুলো পপুলার, তাই না? যে মোবাইলের চার্জার, চার্জার অনেক পপুলার না? অনেক বেশি রিলায়েবল, অনেক বেশি হচ্ছে এফিশিয়েন্ট, খুব সুন্দর মতো চার্জ দিতে পারে, তাই না ব্যাপারটা? সো এই যে পাওয়ার সাপ্লাই যেগুলো আছে, সুইচ মোড পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার অ্যাডাপ্টার, এগুলো কিন্তু খুবই রিলায়েবল এবং খুবই খুবই এফিশিয়েন্ট। কিন্তু এগুলো একটা সমস্যা আছে, সমস্যাটাকে বলতে পারবা? হ্যাঁ, শক খাওয়া যেতে পারে। না, এখানে শক খাওয়ার চান্স নাই বললেই চলে, এটা পুরোপুরি আইসোলেটেড। প্রোটেকশন সার্কিট রিলেটেড কোনো ইস্যু আছে? মানে প্রোটেকশন সার্কিট সেভাবে নেই। জিনিস ভালো হলে প্রোডাকশন খুব ভালো থাকে। ভাই আমি দাম কনফার্ম। খুব বেশি। কে বলছে কথাটা? ভাই আমি রাগি, দাম খুব বেশি। বাহ, তোমার তো মেডেল দেওয়া উচিত। এক্স্যাক্টলি, দাম অনেক বেশি। এগুলো এক একটা দাম হচ্ছে মিনিমাম 220 টাকা থেকে শুরু হয়, 500 টাকা, 600 টাকা, 800 টাকা পর্যন্ত যেতে পারে। এই ধরনের পাওয়ার সাপ্লাই গুলোর দাম মিনিমাম শুরু হয় 400 টাকা থেকে। এখন ধরো তুমি হচ্ছে রোবটের লাইট জ্বালাইবা, একটা ধরো লাইট ব্লিঙ্কিং করাইবা, হ্যাঁ ধরো আমি একটা কথা বললাম, তোমার বাসার দরজার সামনে তুমি একটা সার্কিট লাগাবো, সার্কিটটা কাজ কি, কোন মানুষ আসলেই সে 5 ভোল্টের একটা লাইট জ্বালাই দিবে। এখন এটা 5 ভোল্টের লাইট জ্বালানো তুমি যদি 400 টাকা পাওয়ার সাপ্লাই ইউজ করো, তোমার কি কাজ হবে? মানে কাজ তো হবে ঠিক আছে, কিন্তু তোমাদের এটা কি ইকোনমিক্যাল ফিজিবিলিটি হবে? হবে না। এই ব্যাপারে কিন্তু শাকিল অলরেডি কথা বলে ফেলছে, ঠিক আছে? এই যে ফিজিবিলিটি ব্যাপারটা যেটা, ওটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। তো এখন চাইলে কিন্তু কিছু সস্তা সলিউশন বাজারে পেতে পারে, যেগুলো আছে এই পাশের দুইটা। একটা হচ্ছে ট্রান্সফরমার দিয়ে ফুল ব্রিজ রেকটিফায়ার, যে ব্যাপারে আসলে আমি কোনো টেকনিক্যাল ব্যাখ্যা দিতে চাচ্ছি না, কারণ যদি বলতে গেলে পুরো বিশাল একটা ভিডিও হয়ে যাবে এখানে, ওকে? আরেকটা হচ্ছে ট্রান্সফরমারলেস পাওয়ার ডিসি পাওয়ার সাপ্লাই।
আমি জাস্ট শর্ট কথা বলে রাখি, এটা দেখা যায় মেইনলি হয়তো তোমাদের পুরান যে সকল মোবাইল চার্জার আছে যেগুলো অনেক বড় বড় ভারী ভারী মোবাইল চার্জার, সেখানে এটা দেখা যায়। এগুলোর দাম নর্মালি খুবই কম হয় সাধারণত, কিন্তু এর অসুবিধা হচ্ছে কি এইগুলা সাধারণত খুব বেশি কারেন্ট দিতে পারে না। তো তোমাদের যে সকল প্রজেক্টে খুবই কম কারেন্ট দরকার ওই সকল জায়গায় তুমি এটা ব্যবহার করতে পারো, সেখানে তোমার এটা করা যায়, এবং এটা খুবই ভারী। সো তোমার অবশ্যই এক জায়গায় ফিক্স রাখতে হবে, তাই না? আমি জানি না তোমাদের অভিজ্ঞতা আছে কিনা, কারণ আমি যখন ছোটবেলা যখন ছিলাম তখন হচ্ছে আমি যেমন হচ্ছে ফ্যানের ব্যবসা করতাম, তেমন আমার কিছু কম্পিটিটর ছিল যারা করতে গ্রামে বা শহরে কয়েকজন ছিল এরকম, যারা কিনা হচ্ছে একটা কাঠের স্ট্যান্ডে একটা ট্রান্সফরমার বসায় এরকম একটা রেকটিফায়ার লাগাই দিয়ে তারা একটা ফ্যান লাগাই দিত। যেটা কি করতো, আমরা প্লাগে লাগাই দিলে সুন্দর মতো মোটর চলে আসছে, ফ্যান ঘোরা শুরু করে। কেউ এরকম দেখছো কিনা এরকম প্রোডাক্ট? জি ভাই। তাহলে জোস, তুমি তো সেই লেভেলে সময় পার করছো। আচ্ছা, তো এই ধরনের পাওয়ার কিন্তু দেখা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়, এগুলো কিন্তু মোটামুটি রিলায়েবল, কিন্তু এখানে খুব বেশি পাওয়ার দিতে পারে না, এটা অবশ্যই মাথায় রাখবা। এগুলো যে লেভেলে পাওয়ার দিতে পারে এগুলো তার ধারে কাছেও নাই। ওকে, আরেকটা আছে যেখানে আরো সস্তা, মানে একেবারে খরচ নাই বললেই চলে, যেখানে ট্রান্সফরমারলেস পাওয়ার সাপ্লাই, যেখানে একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টর দিয়ে রেজোনেন্সের মাধ্যমে তোমার হচ্ছে ভোল্টেজটা নামায় না সাপ্লাই দেয়, ঠিক আছে? এটা বেসিক্যালি হচ্ছে ডিসি কারেন্ট দিতে পারে ফুল ব্রিজ রেকটিফায়ারের কারণে, কিন্তু এখানে হচ্ছে একটা সমস্যা আছে এবং এটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন আছে। আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, কেউ কি বলতে পারবা কিনা যে এই ধরনের সার্কিট আমরা সব থেকে বেশি কোথায় দেখতে পাই? ভাইয়া মোবাইল চার্জার। হয় না, আর কেউ? হ্যাঁ, ওই যে লাইট, চার্জার লাইটের আর কি, চার্জিং। চার্জার লাইটের, হ্যাঁ চার্জিং। প্রথমে নাকি আপনি কোন বলছেন নাকি? সাবাস। চার্জার লাইট, আমাদের মশা মারার যে ব্যাট অথবা আমাদের চার্জার লাইট গুলো যদি ভাঙো তোমরা কখনো দেখবা ভিতরে বিশাল বড় একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে? ওটা কাজ হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে তোমার হচ্ছে ভোল্টেজটা কমায় দেয়। কিছু ব্যাপার স্যাপার আছে এখানে যেগুলো না আসলে ব্যাখ্যা করলে তোমরা বুঝবা না, হ্যাঁ? যে কারণে হচ্ছে আমি খুব বেশি ব্যাখ্যা করবো না, বাট আমি একটু তোমাদের অ্যাপ্লিকেশনটা বুঝাই দিচ্ছি। তো এগুলো খুবই সস্তা, মানে এত সস্তা বলার মতো না, এবং এগুলো দেখতে তোমার ব্যাটারি চার্জ দিলে আরামসে চার্জ হয়ে যায়। সো দেখা যায় এগুলো পুরোটা মিলে খরচ তোমার 15 থেকে 20 টাকা পড়বে, ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আর কি। এবং এটা পিসিবি ইউজ করছে, পিসিবি ইউজ না করলে আরো কম খরচ। তো দেখা যায় এগুলো আরামসে হচ্ছে প্রত্যেকটা চাইনিজ যে চার্জার যেগুলো সস্তা চার্জার লাইট যেগুলো আছে বা মশা মারা ব্যাট যেগুলো, সেখানে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? সেগুলো কি কম কারেন্ট দিতে পারে, ঠিক আছে, কিন্তু খুবই খুবই সস্তা, যেগুলো কিনা আমরা আরামসে ব্যবহার করতে পারি। কিন্তু এগুলো ব্যবহার করা অনেক বড় একটা বিপদ আছে। এবার কে বলতে পারবে বিপদটা কি? ভাই এটা হচ্ছে ডিরেক্টলি এসি কারেন্টের সাথে ডিল করে। তো তো ওইটা ভাই হচ্ছে মানে এর ভাই এটা জন্য মানে প্রোটেক্টেড না। মানে শক করার প্লাস হচ্ছে এখানে কোনো প্রোটেকশনও নাই আর কি, ওভার চার্জ আমি বা প্রোটেকশন ওভার। দিয়ে রাখলাম। আমি হচ্ছে এই পুরো সার্কিটটার উপর আমি হচ্ছে একটা ধর প্লাস্টিকের একটা এই বক্স মোড়াই দিলাম, সমস্যা সমস্যা হবে তখন আর? না কিন্তু ভাই পাওয়ারটা আর কি রিলায়েবল না, পাওয়ার যে আউটপুটটা। হ্যাঁ, আউটপুট মানে আমাদের ব্যাটারি চার্জ করা লাগে, ব্যাটারি চার্জ করতে কতটুকু রিলায়েবল পাওয়ার সাপ্লাই দরকার, তাই না? খুব বেশি দরকার নেই। লেডিসের ব্যাটারি অনেক মানে ভাই এপিও হজম করতে পারে। ভাই ভাই এটা একটা হিটিং জিনিস ইস্যু দেখছি, আছে না? ক্যাপাসিটরটা হচ্ছে একজন একজন আতিকও চুপ থাকো, আরেকজন বলো, কে বলতেছিল বলো। ভাইয়া এটার হিটিং ইস্যু আছে না? না, গরম হয়ে যায়? আমি কখনো এটা এত গরম হওয়া দেখি নাই। একটু গরম হয়, কিন্তু এই গরম তোমার এই সুইচ পাওয়ার সাপ্লাই গুলো হয়ে থাকে, এগুলো এর চেয়ে বেশি গরম হয়, বুঝছো? আচ্ছা, আমি বলে দিই, কাছাকাছি গেছো কিন্তু স্পেসিফিক আনসার দিতে পারো নাই। হ্যাঁ, এটার মধ্যে কারেন্ট শকের বড় একটা সুযোগ আছে, কিন্তু কিভাবে? দুই ভাবেই হতে পারে। এক হচ্ছে এটা এগুলো কোনো একটা গায়ে হাত দিলে হতে পারে, ঠিক আছে, কিন্তু এগুলো জন্য কি করা যায়? প্রত্যেকটারই এই রিস্কটা আছে, তাই না? আমার সবগুলো প্লাস্টিকে মুড়াই দিই, তাহলে কি অবশ্যই আমার কারেন্ট আমার শক থেকে বাঁচতে পারি না আমরা? সে তো হওয়ার কথা, তাই তো? জি ভাই। কিন্তু আমরা এই তিনটার ক্ষেত্রে একটা ফিচার পাই, প্রোটেকশন এখানে যে ফিচারটা নাই সেটা হচ্ছে এখানে ইনপুট আর আউটপুট একটা বড় একটা ইস্যু আছে। তোমার ইনপুটে আমার যে মেইন যে কারেন্ট লাইন সেখানে কিন্তু দুই ধরনের তার থাকে, একটা হচ্ছে লাইভ ওয়্যার, লাইভ LIVE কেউ যদি না বুঝতে পারো, আর হচ্ছে নিউট্রাল ওয়্যার। লাইভ ওয়্যারে মেইনলি কারেন্টটা আসে আর নিউট্রাল ওয়্যারে কারেন্টটা বের হয়ে যায়। দ্যাট মিনস কি, তোমরা যখন কোনো একটা সুইচ, কেউ কি মানে এমন আছো এখানে যেখানে কোনোদিন বাসায় সুইচ বোর্ড খুলতে দেখো নাই বা কখনো মেইন কারেন্ট লাইন দেখো নাই, জীবনে কোনোদিন দেখো না, এমন কেউ কেউ আসতো নাকি? আশা করতেছি নাই। তো ওখানে দুই ধরনের তার থাকে, একটা হচ্ছে লাল তার
একটা হচ্ছে কালো তার। লাল তারে কি হয়, কারেন্ট আসে আর কালো তার দিয়ে কারেন্ট বের হয়ে যায়। নর্মালি যখন কোনো কিছু লাগানো না থাকে তখন আমরা কালো তারে হাত দিলে কখনোই শক খাবো না, কখনোই না। কিন্তু লাল তারে হাত দিলে আমরা শক খাইতে পারি। এই যে সার্কিটটা এখানে দেখা যাচ্ছে, এই সার্কিটটার মধ্যে আমি যদি এরকম হতে পারে যে এটা আমাদের লাল তার লাগালাম, এটা আমাদের কালো তার লাগালাম, সেক্ষেত্রে কি হবে, আমার এখানে কোনো কারেন্ট শক দিবে না। কিন্তু যখন হচ্ছে এখানে উল্টা লাগাবো, যেখানে এখানে লাগালাম লাল তার, এখানে লাগালাম কালো তার, তখন এখানে কিন্তু ভোল্টেজ কমাবে ঠিকই, ঠিক আছে, এখানে ধরো 220 ভোল্ট, এখানে ধরো 5 ভোল্টই দিবে, ঠিক আছে। কিন্তু তখন হচ্ছে এই লাইনটা দিয়ে আমার ওই কারেন্ট শক খাওয়ার খুব ভালো একটা সুযোগ আছে। এখন কাহিনী হইতেছে আমরা তো বুঝতে পারি না আমরা প্লাগ কেমন লাগানো লাগবে, তাই না? আমরা কি চোখে দেখে কখনো বুঝতে পারি একটা প্লাগের কোনটা লাল কোনটা কালো লাগানো আছে? বোঝা না কোনো ভাই। ওয়ে নাই, কিন্তু একবার লাগাই দিতে হবে ডাইরেক্ট, তাই না? তো সেক্ষেত্রে ঘটনা কি ঘটে, আমরা যদি উল্টা লাগাই, যদি আমরা আউটপুটে হাত দিই, আমাদের কিন্তু শক খাওয়ার চান্স আছে। এটা হচ্ছে বড় একটা সমস্যা, যে কারণে এটার ইনপুট আউটপুট প্রত্যেকটা জায়গা আইসোলেট করে রাখতে হয়। কিন্তু বাকিগুলো কিন্তু এই এই ঝামেলাটা নাই। এখানে তোমার জাস্ট মাঝখানে কভার দিয়ে রাখলে হয়, আউটপুটে কোনো প্রকার আইসোলেট করতে হয় না। তোমরা কোনো মধ্যে মোবাইল চার্জারে শক খায় মারবা না, কনফার্ম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই 3 ধরনের পাওয়ার সাপ্লাই যেগুলো আছে এগুলো আউটপুটে কখনো তোমরা শক খাবা না যদি ভোল্টেজ কমায় দেয়। কিন্তু এটার মধ্যে ভোল্টেজ কমায় দেওয়ার পরেও তুমি শক খাইতে পারো। এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস সিস্টেম। এই কারণে এটা নর্মালি হচ্ছে কখনো কোনো প্রফেশনাল কোনো ডিভাইস তুমি দেখতে পারবে না। সারা জীবনে চাইনিজ ল্যাম্পে এবং চাইনিজ মশা মারা যে ব্যাট যেগুলো আছে এগুলোর মধ্যে তোমার এটা বেশি দেখতে পারবা, ঠিক আছে। কারণ ওখানে কি পুরোটা প্রোটেক্টেড থাকে, তোমাদের ব্যাটারি হাত দেওয়ার কোনো দরকারই নাই, তোমরা খালি লাগাবা, চার্জ দিবা, খুলে ইউজ করবা, শেষ। যে কারণে সেগুলোর মধ্যে তোমরা এই সার্কিটগুলো দেখতে পাবা। আচ্ছা, এটুকুর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কি? আর থাকলে মাইক্রোন করো, নাহলে মাইক্রোন করার দরকার নাই, আমি কন্টিনিউ করতেছি। ওকে, সো এটা গেল হচ্ছে এসি পাওয়ার লাইন থেকে ডিসি পাওয়ার লাইনে কনভার্ট করার সিস্টেমটা, ঠিক আছে। এরপর কি আছে আমাদের, ডিসি থেকে ডিসি আছে। কিরকম, একটা ব্যাটারি থেকে আমার পাওয়ার কমান লাগতে পারে না? একটা ব্যাটারি কত ভোল্ট হতে পারে? 5 ভোল্টের হতে পারে, 7 ভোল্টের হতে পারে, 10 ভোল্টের হতে পারে, 12 ভোল্টের হতে পারে, আরো বেশি ভোল্টের হতে পারে, তাই না? তো একটা রোবটের মধ্যে 5 ভোল্ট লাগে, সেক্ষেত্রে কি করা লাগবে, ভোল্টেজ কমানো লাগতে পারে। আবার এমন ব্যাটারি যে ব্যাটারি কেন মাত্র 4 বা 5 ভোল্ট দেয়, এখন আমার একটা মোটর লাগবে 12 ভোল্ট, সেক্ষেত্রে ভোল্টেজ বাড়ানো লাগতে পারে। সো ভোল্টেজ কমানোর ক্ষেত্রে আমরা কিন্তু ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করতে পারি, হ্যাঁ। আবার বাক মোটর ব্যবহার করতে পারি, দুটো কাজ সেম, সেটা হচ্ছে ভোল্টেজ কমায় দেওয়া। আর ভোল্টেজ বাড়ানোর ক্ষেত্রে আমরা বুস্ট মোডে ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু বিভিন্ন সাইজে পাওয়া যায়, অনেক পিচ্চি সাইজও আছে, মিডিয়াম সাইজও আছে, বড় সাইজও আছে। আমি আপাতত বড় সাইজগুলো দেখাচ্ছি না, কারণ জানি তোমার বড় সাইজের মধ্যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে তোমরা খুব বেশি ইউজ করো না, তাই। ওকে, এখন কথা হচ্ছে আমরা ভোল্টেজ কমানোর বেলায় কিন্তু 2 ধরনের সলিউশন পাচ্ছি, তাই না? দুটো আলাদা আলাদা নাম আছে। একটার নাম কি ভোল্টেজ রেগুলেটর 3 পিনের, আর একটা কি বাক মডিউল, যেটা কিনা হচ্ছে একটু কমপ্লেক্স, যেখানে কি তোমার একটা নব ঘুরায় ঘুরায় তোমার ভোল্টেজ কমানো লাগবে, তাই না? এখন কথা হচ্ছে এখানে ভোল্টেজের দাম কিন্তু অনেক কম। নর্মালি এরকম একটা চিপ, এই চিপের দাম বাজারে পড়ে হচ্ছে 15 থেকে 20 টাকা, কিন্তু একটা বাকমূলের দাম কত, 100 থেকে 110 টাকা, 120 টাকা পর্যন্ত হতে পারে, তাই না? সো এখন কথা হচ্ছে আমরা কেন এটার বদলে এটা ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব? ওই আগের মতো বললাম, তোমাদের যদি খুব বেশি পরিমাণ পাওয়ার না লাগে কোনো জায়গাতে, সেক্ষেত্রে তোমাদের মনে হয় খুব সহজেই একটা স্পেসিফিক পাওয়ার লাগবেই, জাস্ট কোন জায়গায় জাস্ট 5 ভোল্ট লাগবে, আমি হচ্ছে 5 ভোল্ট তোমার খুব ধরে নাও আপাতত 100 থেকে 200 মিলি এম্পিয়ার, হ্যাঁ, একটা কথার কথা বললাম, খুবই কম পাওয়ার লাগবে, খুব বেশি পাওয়ার লাগবে না, সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি। কারণ ওখানে তোমার অনেক সস্তা, সহজে বসায় দেওয়া যায়, সহজে সার্কিট বানায় দেখায় দেওয়া যায়। যেমন শুধুমাত্র আরডুইনোতে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা যায়, ঠিক আছে। আর যদি বাক মডেল ব্যবহার করে, সেটা হচ্ছে মোটামুটি কিছুটা এই ধরনের সিস্টেম, মানে এটার যে প্রিন্সিপালটা সুইচ বোর্ড পাওয়ার সাপ্লাই, সেটা কিন্তু এই ধরনের প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে থাকে। সো এখানে কিন্তু একটু কমপ্লেক্স এবং এটা অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট এবং সেটা খুব ভালো মতো কাজ করতে পারে, কিন্তু দাম হচ্ছে তুলনামূলক বেশি। তো তোমার যদি এখন কোনো জায়গায় বেশি কারেন্ট দরকার হয়, সেক্ষেত্রে তুমি হচ্ছে বাক মোটর ব্যবহার করতে পারো, কারণ এটা অনেক বেশি রিলায়েবল, সহজে হচ্ছে নষ্ট হয় না, সহজে গরম হয় না এবং খুব ভালো মতো ব্যবহার করা যায়। কিন্তু এটার মধ্যে তোমার ধরো আমি 3 এম্পিয়ার কারেন্ট দিলাম, সাপোজ 3 এম্পিয়ার কারেন্ট দিলে সে যত ভালোভাবে হ্যান্ডেল করবে, এটার মধ্যে 3 এম্পিয়ার কারেন্ট দিলে তুমি এটা হাত দিতে পারবে না, এত বেশি গরম হয়ে যাবে। নর্মালি হচ্ছে এটার মধ্যে 500 মিলি এম্পিয়ার পর টানতে পারি না, তাতেই হচ্ছে ভালো মতো গরম হয়ে যায়। কেন? কারণ এটা মোটো এফিশিয়েন্ট না, যার ফলে কি হয়, এখানে
যত যত বেশি কারেন্ট টানায় তত তার পাওয়ার লস হতে থাকে। পাওয়ার লস হওয়া মানে কি, সে পাওয়ারটা হচ্ছে তাপ হিসেবে বের হয়ে যাওয়া। ঠিক আছে, সো আশা করছি এই ব্যাপারটা কারো বুঝতে কোনো অসুবিধা নেই। কারো অসুবিধা আছে কি? ওকে, অসুবিধা থাকলে সরাসরি মাইক অন করে বললো, বা আমি আবার রিপিট করব। ওকে, আমি সামনের দিকে আগাচ্ছি এখন। আচ্ছা, সো এরপর আমরা সার্কিট প্রোটেকশন। সার্কিট প্রোটেকশন কি কি দিতে পারি আমরা? আমরা এখানে ফিউজ ব্যবহার করতে পারি, ডায়োড ব্যবহার করতে পারি, ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। ঠিক আছে, নর্মাল হচ্ছে মেইনল্যান্ড মানে ফিউজ দেখতে পাই, পরে হচ্ছে তোমাদের অলরেডি হচ্ছে শাকিল ভাইয়া কথা বলেছে তোমাদের। সো আমি আসলে ব্যাপারে খুব বেশি ডিটেল যাব না। আমি যেটা কথা হচ্ছে আপাতত জাস্ট চুপ কিছুদিন বলে রাখবো যেখানে ফিচার যেগুলো আছে। তোমাদের কিন্তু ফিউজ যেমন হচ্ছে এরকম বড় সিস্টেম আছে, আবার হচ্ছে এসএমডি ফিউজ আছে, যেগুলোকে আমরা বলি 0 ওহম রেজিস্টর। ঠিক আছে, 0 ওহম মানে কি, কোনো রোধ নাই, জাস্ট একটা সিম্পল একটা লাইনটা কি হয়, বেশি কারেন্ট গেলে ফুটে যায়, তাই না? এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গ্রাফিক্স কার্ডের সার্কিট, যে সার্কিটের মধ্যে এরকম প্রচুর ফিউজ দেখতে পাবা। প্রত্যেক জায়গাতে প্রোটেকশন দেওয়ার জন্য এরকম ফিউজ ব্যবহার করা হয়ে থাকে, এবং ফিউজ ব্যবহার করা খুব ভালো একটা প্র্যাকটিস। ঠিক আছে, তোমরা যদি কখনো কোনো সার্কিট ডিজাইন করো, চেষ্টা করবে এখানে ফিউজ রাখার জন্য। আচ্ছা, কেউ যদি মনে করো না আমার আমার হচ্ছে বুঝতে পারতেছি না কত কারেন্ট দিলে ফিউজ দেওয়া লাগবে, বা হিসাব করা অনেক কঠিন, আমার ফিউজ আমি ইউজ করবো না, খুব ভালো লাগে না, সেক্ষেত্রে তোমাদের কোনো আরো একটা উপায় আছে, এটা হচ্ছে তোমাদের ডায়োড। এবং আমি একটা যে খেয়াল করে দেখছি, তোমরা যারা রোবোটিক শুরু করো বা যারা ইলেকট্রনিক্স প্রজেক্ট শুরু করো, তারা হচ্ছে কমন এই মিস্টেকটা করো, সেটা ডায়োড ব্যবহার না করা। দেখা যায় কি একটা প্রজেক্ট হচ্ছে তোমার হচ্ছে একটা নেট ইউজার প্রজেক্ট দেখাই দিছে, এটা আমার খুবই অপছন্দ সত্যি কথা বলতে। যেটা হচ্ছে অনলাইনে হচ্ছে লাইক বা শেয়ার কামানোর জন্য হচ্ছে কিছু মানে চ্যানেল থাকি, জাস্ট কোন রকম একটা প্রজেক্ট বানায় দেখায় দেয়, একটা সার্কিট দেখায় দেয়, একটা প্রোগ্রাম ধরায় দেয়। তোমরা করো কি, হুবহু সার্কিটটা কপি করো, প্রোগ্রামটা কপি করো, তারপর রোবটটা বানায় দেখো রোবট কাজ করতেছে না, একটা ভুল কানেকশন, ঠাস করে ফুটে গেছে। কেন? কারণ কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই, এবং সেখানে কোনো প্রকার সার্কিট প্রোটেকশন দেওয়া নেই। একটা ভালো প্রোডাক্ট তোমার ভালো বলতে পারবা কখন, এটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, যখন দেখতে পাবো তার মানে প্রপার প্রোটেকশন আছে। ঠিক আছে, কাজ তো সবাই করতে পারে, প্রোটেকশন কয়জন দেয় সেটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে ডায়োড ব্যবহার করতে পারো, এবং সাথে করে একটা ক্যাপাসিটর ব্যবহার করতে পারো। আমি এই ব্যাপারে তোমাদেরকে পরবর্তী তোমাদের গ্রুপে আছে আমি কিছু এক্সাম্পল সার্কিট দিয়ে দিব। ঠিক আছে, তোমরা সার্কিটগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে তোমাদের হচ্ছে কিভাবে তোমরা চাইলে এই ব্যাপারটা ইউজ করে সমাধান করতে পারো। ঠিক আছে, সো এই ব্যাপারে আমি খুব বেশি সার্কিট এক্সপ্লেনেশন না দিই, জাস্ট বলে রাখলাম আমি কমলা এগুলো খুব বেশি ইউজ করি। এবং তোমরা, আমি একটু কারোর মাইক অনুরোধ করতেছি, তোমরা আরডুইনোর অ্যানালগ রিডিং পাওয়ার সময় কোনো একটা কমন প্রবলেম থাকে নরমালি অ্যানালগ রিডিং নেওয়ার সময়। এই প্রবলেমটা কি আমার সাথে একটু ডিসকাস করবা, মাইক আমাকে বলবা যে প্রবলেমটা কি হতে পারে আরডুইনো অ্যানালগ পিনে? ভাইয়া রিডিং আনস্টেবল থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, রিডিংটা আনস্টেবল থাকে। হ্যাঁ, এই ব্যাপারটাও তো অনেকে বুঝবা না, বাট পরে যখন কাজ করো তখন বুঝতে পারবা। এখন রাগিব আমাকে আবার মাইক ডাউন করে বলো, কেন তোমার মনে হয় রিডিংটা আনস্টেবল আসলে? কারণ ভাই প্রতিনিয়ত আসলে সার্কিটের ভিতরে কারেন্টটা ওঠানামা করতে পারে, সেজন্য। কোন জায়গায় কারেন্ট ওঠানামা করতে পারে? যেমন ভাই সেন্সারে হয়তো এক সময় বেশি ভোল্টেজ লাগতেছে, কিন্তু অন্য এক সময় কম ভোল্টেজ লাগতেছে, এরকম হইতে পারে। এরকম হওয়ার কোনো কারণ, বেশি ভোল্টেজ কম ভোল্টেজ? যেমন ধরেন রোবটে একটা মোটর লাগিয়ে দিলাম, সে মোটরটা চলার কারণে বেশি ভোল্টেজ টানতেছে মোটর দুইটা, সেখান থেকে সেন্সার গুলো বেশি এফিশিয়েন্ট পাওয়ার পাচ্ছে না। আমি একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে তুমি যখন কোনটা অ্যানালগ সার্কিট ব্যবহার করবা, এই যে এরকম ডায়োড বা ক্যাপাসিটর রেজিস্টর বা এরকম ইন্ডাক্টর যেটা হোক না কেন, একটা জিনিস শিওর থাকো, অ্যানালগ সার্কিটে ফিক্স ভোল্টেজ দিলে কখনোই কারেন্ট ফ্লাকচুয়েট করবে না বা ওঠানামা করবে না। ঠিক আছে, তো আমরা যদি একটা ফিক্স ভোল্টেজ দিই, যদি কারেন্ট ওঠানামা না করে, তাহলে আরডুইনো কোন দুঃখে সে ফ্লাকচুয়েটটা করায়? কারণটা আমি বলে দিই, এই ব্যাপারটা তো অনেকে জানো না বা হয়তো ঠিক মতো বুঝো না। সেটা হচ্ছে আমাদের আরডুইনোতে অ্যানালগ যে ইনপুটটা মাপা হয় কিন্তু দাড়ি পাল্লার মতো। ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু অলরেডি হচ্ছে আমি ভিডিওতে বলা আছে, তোমরা তাহলে ভিডিও দেখতে পারো, আমি হচ্ছে অ্যানালগ রেফারেন্স সম্পর্কে একটা ভিডিও দিয়ে রাখছি, আমি সেই ভিডিও দেখাই দেবো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কি, এখন ধরো তুমি এত কোনো দোকানে গেলা, গিয়ে বললা আমাকে হচ্ছে 1 কেজি হচ্ছে লাউ দেন, লাউ তো 1 কেজি হয় না, কি বলবো, আলু দিলাম, আমাকে 1 কেজি আলু দেন। ঠিক আছে, তো দোকানদার কি করলো, দাঁড়িপাল্লা এক পাশে 1 কেজি বাটখারা রাখলো, সরি,
আরেক পাশে হচ্ছে আলো রাখলো, রেখে সে ব্যালেন্স করতেছে, তাই না? ঠিক আছে, আলোটা রাখলো একবার বাটখারা রাখলো। সে রাখার পর সে দেখতে পাইলো যে না, বাটখারার তো মনে হয় একটু এক পাশে ভাঙে গেছে, তাহলে আমি এটা পাল্টা আরেকটা বাটখারা দিই। তার মানে কি সে আবার মাপতেছে, তখন কি সে আলো কমাচ্ছে না আরো? আবার ধরো সে দেখলো যে আরেকটা বাটখারার মধ্যে সে উপর দিয়ে হচ্ছে অনেক বড় একটা ময়লা লেগে আছে, বা ধরো অনেক বড় একটা ওজন লেগে আছে, মনে হচ্ছে না বাটখারা ধরো 1 কেজি বেশি, সে আবার বাটখারা পাল্টায় নতুন বাটখারা বসাইলো, আবার সে হচ্ছে আলোগুলো মাপতেছে। তার মানে কি হচ্ছে, যে এক একবার কিন্তু আলোর এক এক পরিমাণ সে বাটখারা তুলতেছে, তাই না? দ্যাট মিন্স কি একই আলো তার ভিন্ন ভিন্ন বাটখারা কারণে ভিন্ন ভিন্ন মান দিচ্ছে। আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি এইটুকু পর্যন্ত? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, সো এখন কথা হচ্ছে এই যে আমরা ভিন্ন ভিন্ন যে বাটখারা দিচ্ছি, দেখেন দোষটা কার, আলোর নাকি বাটখারার? অবশ্যই বাটখারার, তাই না? তো আরডিনোতে যে ব্যাটারিতে যে ভোল্টেজ দিচ্ছে, ব্যাটারি ভোল্টেজ কি করতেছি আমরা হচ্ছে একটা বাক মডিউল দিয়ে বা একটা ভোল্টেজ রেগুলেটর দিয়ে কমাচ্ছি, কমা সাপ্লাই দিচ্ছি, তাই না? এটা কোন ধরনের সাপ্লাই? সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যে ব্যাপারটা তোমরা নেটে সার্চ দিলে আরো ব্যাখ্যা জানতে পারবে। ওকে, এটার মেইন ইস্যুটাই হচ্ছে এটা এটা হচ্ছে বারবার ফ্লাকচুয়েট করাই দিচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার, ব্যাটারি ভোল্টেজ সারা জীবন কনস্ট্যান্ট না, সে প্রতি মুহূর্তে তার ব্যাটারি ভোল্টেজ কিন্তু অল্প অল্প করে হলো কমতেছে। স্বাভাবিক, আমি ব্যাটারি কারেন্ট তো ব্যাটারি ভোল্টেজ কমবে না। সো ঘটনা কি হচ্ছে, যতবার ব্যাটারি ভোল্টেজ কমতেছে ততবার বাকফুল চেষ্টা করতেছে কি, যে ওই যে ভোল্টেজ কমে গেছে সেটাকে সে কম্পেনসেট করে বা আর একটু হচ্ছে মডিফাই করে সে ধরো 5 ভোল্ট ধরে রাখতে পারে। এই চেষ্টা করতে না সবসময়, যে কারণে দেখা যায় কি ভোল্টেজ হালকা ওঠানামা করতে থাকে, যে ব্যাপারটা আমরা কখনো চোখে দেখতে পাই না, কখনো ভোল্টেজে মাপতে পারি না, কিন্তু বাস্তবে এটা আছে। এটা প্রমাণ পাই কোথায়? আমাদের অ্যানালগ রিডিং এ। ঠিক আছে, এখন যদি আমরা এখানে একটা ডায়োড ব্যবহার করতাম আরডিনোর ইনপুটের আগে, এবং যদি ডায়োড বা ক্যাপাসিটর ব্যবহার করতাম, সেক্ষেত্রে সুবিধাটা কি হইতো, আরডিনোতে যে কারেন্ট ঢুকতেছে সেই কারেন্ট কিন্তু বেরোতে পারবে না, 1 নাম্বার। ঠিক আছে, এবং বেরোতে না পারা মানে কি, তোমার যখন ডায়োড কারেন্ট যখন ঢুকে তখন ক্যাপাসিটর চার্জ হচ্ছে, কিন্তু বের হওয়ার সময় কিন্তু ক্যাপাসিটর কিন্তু অন্য কাউকে পাওয়ার দিচ্ছে না, সে শুধুমাত্র আরডিনোকে পাওয়ার দিচ্ছে। তখন আরডিনো হচ্ছে এই ক্যাপাসিটর ভোল্টেজের উপর মারাত্মকভাবে স্টেবল থাকতে পারে, এতটাই স্টেবল আমি এই সার্কিট সিস্টেমে যখন একটা সেন্সর যখন সিস্টেম বানাইছি, আমি টেস্টিং সিস্টেমে একটা সেন্সর লাগালে সেটার ভ্যালু একটা ভ্যালু ফ্লাকচুয়েট করে নাই, মানে যে সেন্সরগুলো 51 রয়ে গেছে, সে 52 হয় নাই, 53 হয় নাই। ঠিক আছে, এই পরিমাণ একুরেসি পাওয়া সম্ভব, যে ব্যাপারটা তোমরা কখনো প্র্যাকটিস করে দেখো না। আমি তোমার ব্যাপারে পরবর্তীতে ভিডিও করে দেখাই দিব না তোমাদের গ্রুপের মধ্যে। ওকে, আচ্ছা, সো আসলে অনেক বেশি কথা বলে ফেলতেছি, সময় অনেক কম হয়ে যাচ্ছে, তো আমি একটু দ্রুত আগাই। এই ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কি? আশা করতেছি নাই, তো সামনের দিকে একটু আগাই। তারপর সেন্সর। এখন কথা হচ্ছে সেন্সর কিন্তু বাজারে অনেক ধরনের পাওয়া যায়, তাই না? সেন্সরের কাজ কি? রিডিং নিবে। আমাদের অবশ্যই একটা প্রজেক্ট যখন বানাবো, প্রজেক্টটা কি অবশ্যই এনভায়রনমেন্ট থেকে ইনপুট নিতে হবে না, হয় ইউজার থেকে ইনপুট নিবে, না হলে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে ইনপুট নিবে, তাই তো? তারপরে সে প্রসেস করে তার নিজের বুদ্ধি খাটায় বা আমার প্রোগ্রাম অনুযায়ী সে কাজ করবে, তাই না ব্যাপারটা? তার মানে কি আমাদের অবশ্যই পরিবেশ থেকে ইনপুট নিতে যায়, আমাকে অবশ্যই সেন্সর ব্যবহার করতে হবে। সেন্সর কি কি হতে পারে আমি কিছু পপুলার সেন্সর উদাহরণ দিচ্ছি, যেমন আল্ট্রাসনিক সেন্সর, আমাদের এখানে আইআর সেন্সর আছে টিসিআরটি 5000, জাইরো সেন্সর আছে এমপিও 6050, কালার সেন্সর আছে টিসিএস 3200, কারেন্ট সেন্সর আছে এসিএস 712, তারপর জিপিএস মডিউল আছে নিও 6M, ডিএসটি11 আছে যেটা টেম্পারেচার মাপে, পিআই সেন্সর মোশন ডিটেকশন করে। ঠিক আছে, আমি তোমাদেরকে আপাতত 15 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা নামগুলো ভালো করে দেখে নাও, এবং কেউ একজন মাইক অন করে বলো এখানে আমি একটা কমন প্যাটার্ন রাখছি, কেউ প্যাটার্নটা ধরতে পারতেছো কিনা। কেউ কি সেন্সরগুলোর মধ্যে কমন কোনো একটা ডিফারেন্স বা কোনো প্যাটার্ন কি দেখতে পারতেছো? আচ্ছা, না হলে আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে সোনার সেন্সর কোন পিনে লাগানো হয়? ডিজিটাল পিন। আইআর সেন্সর কোন পিনে? অ্যানালগ পিনে। জাইরো সেন্সর কোন পিনে? আই স্কয়ার সি পিনে। কালার সেন্সর কোন পিনে?
অনেকগুলো পিন আছে, এখানে পিডব্লিউএম পিনও লাগে, তোমার এখানে I2C পিনও লাগে, অ্যানালগ পিনও লাগে। ঠিক আছে, কারেন্ট সেন্সর কি আছে, শুধুমাত্র অ্যানালগ পিনে লাগানো লাগে। জিপিএস মডিউল কিভাবে লাগানো লাগে, আরডুইনো সিরিয়াল পিনে, টিএক্সআরএক্স পিনে। ডিএসটি11 কোন পিনে লাগানো লাগে, অবশ্যই ডিজিটাল পিনে লাগানো লাগে। পিআর সেন্সর কোন পিনে লাগানো লাগে, ডিজিটাল পিনে লাগানো লাগে, তাই না? সো এক একটা সেন্সর কিন্তু তোমার মাইক্রো কন্ট্রোলারের সাথে কমিউনিকেট করার জন্য কি এক এক ধরনের পন্থা ব্যবহার করে। সেন্সরগুলো প্রত্যেকটা বেসিক্যালি অ্যানালগ, কিন্তু সেগুলো কি করে, সেগুলো তোমার পরবর্তী নিজেদের ভিতরে কিছু চিপ থাকে, এই চিপগুলা কাজ কি, সেই ভ্যালুগুলাকে তোমাদের বুঝার মতো অবস্থা করে ডিজিটাল ভ্যালুতে রূপান্তর করে দেয়, এবং সে একটা স্পেসিফিক ওয়েতে আরডুইনোর সাথে কমিউনিকেট করে। সো তুমি যখন একটা প্রজেক্ট প্ল্যানিং করবা, তুমি অবশ্যই প্ল্যান করবা না তোমার এখানে কি কি সেন্সর ব্যবহার করবা, কি কি তোমার সিস্টেম ব্যবহার করবা। তো যেই যে সিস্টেমগুলো ব্যবহার করবা সেগুলো আরডুইনোর সাথে বা কোনো একটা মাইক্রো কন্ট্রোলারের সাথে কিভাবে কমিউনিকেট করবে সেটাও তোমাদের অবশ্যই দেখে রাখতে হবে। সেখানে কয়টা পিন লাগবে, তোমার এখানে কয়টা অ্যানালগ পিন লাগবে, কয়টা ডিজিটাল পিন লাগবে, এগুলো অবশ্যই মাথায় রাখবা, তাই না? যেমন আমি যদি বলি যে আমি একটা আয়ার সেন্সর এরে বানাবো, 6 সেন্সর এরে, দ্যাট মিন্স কি 6টা সেন্সরে আমার 6টা অ্যানালগ পিন নষ্ট, মানে সে খরচ করে ফেলতেছে। সো এখানে আর কিছু বসাতে পারবো না আমি। সো এরকম সবগুলো মিলে কম্বাইন করে দেখবো যে আসলে মাইক্রো কন্ট্রোলার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি সব সিস্টেম একসঙ্গে ধরে রাখা সম্ভব কিনা। যদি সম্ভব না হয় তোমাদেরকে প্ল্যান চেঞ্জ করে অন্য মাইক্রো কন্ট্রোলার ধরা লাগবে। আমি কোনো এরকম ভিত্তিতে কিন্তু আগে ডিজাইনটা করি, আগামী দেখে আমার কি কাজ করতে হবে, আমার কি কি সেন্সর লাগবে, সেন্সরে আমার কি কোন কোন পিনগুলো ব্যবহার হতে পারে, এই পিনগুলো আমার আরডুইনো বা অন্য মাইক্রো দিতে পারবে নাকি, তারপর হচ্ছে আমি সার্কিট ডিজাইন করি। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবা। আরেকটা বার বলে রাখি, সেটা হচ্ছে কি এই যে সেন্সরগুলোর নাম কিন্তু দিয়ে রাখছি। আইএসওর নাম কি টিসিআরটি 5000, এটা মডেল নাম্বার। চার সেন্সর মডেল নাম্বার কি সবচেয়ে কমনটা এমপিও 6050। কালার সেন্সর মডেল নাম্বার কি টিসিএস 3200। কারেন্ট সেন্সর মডেল নাম্বার কি এসএস 712। এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মডেল নাম্বার আছে। এবং আমি তোমাদের এনকারেজ করব, তোমরা সেন্সর যখন কিনবা বা সেন্সরের কাজ করবে অবশ্যই মডেল নাম্বার মুখস্থ করা লাগবে। ঠিক আছে, মুখস্থ করে রাখলে দুই ধরনের লাভ হবে। এক নাম্বার লাভ, যখন তুই দোকানে যখন যাবা, ফার্স্ট করে যখন বলবা আমাকে জেরো সেন্সর দেন, সরি আমাকে জেরো সেন্সর দেন, তখন কি দোকানদার একটু কনফিউজ হয়ে যাবে। সে বলবে জেরো সেন্সর অনেক মডেল হবে, কোনটা নেবেন বা কি নেবেন। একটা পালস সেন্সর অনেক মডেলে কিন্তু আছে বেসিক্যালি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তুমি যদি স্পেসিফিক মডেল নাম্বারটা বলো, তখন দোকানদার কিন্তু তোমাকে ওই মডেল নাম্বারে কম্পোনেন্ট বের করে দিতে পারবে। এতে করে কি লাভ, তোমার কিন্তু রিসার্চ করে তোমার সময়টা বাঁচতেছে কেনার সময়, বা তুমি সহজে তো মডেল নাম্বার দিয়ে সার্চ করতে পারতেছো বাংলাদেশে কোনটা পাও, কোন কোন দোকানে আছে এটা অফার করতেছে। 2 নাম্বার লাভ কি, তুমি আলগা ভাব নিতে পারতেছো, তুমি জানো। তো এটা আছে একটা বড় সুবিধা সত্যি কথা বলতে। মডেল নাম্বার জানা রাখা কখনোই খারাপ না, অবশ্যই ভালো। এবং তুমি জানা রাখলে কি হবে, তোমার আরেকজনকে তুমি স্পেসিফিক মডেল নাম্বারে স্পেসিফিক কোম্পানি সাজেস্ট করতে পারবা। এবং আমরা রোবোটিক্স কমিউনিটিতে আমরা নরমালি হচ্ছে কখনো একটা সেন্সর এরকম কালার সেন্সর বা জেরো সেন্সর বলি না। আমরা নরমালি যখন একটা যখন রেফার যখন করি সেন্সরের হিসেবে, আমরা মডেল নাম্বারটা দিয়ে রেফার করি। যে আপনি DS11 ইউজ করছেন, DS11 নামটা শোনা মাত্র সে বুঝে ফেলবে এটা টেম্পারেচার সেন্সর, সে জানে এটা কি, আমিও জানি কি বলতেছি, সেও জানে সে কি বুঝতেছে। ওকে, এটা একটা কমন প্র্যাকটিস। ঠিক আছে, আমি তোমাদের অবশ্যই এনকারেজ করবো, জিনিসটা অনেকে করো না, আমি অবশ্যই এনকারেজ করবো তোমরা হচ্ছে সেন্সরের মডেল নাম্বারটা জেনে নাও, এবং সেন্সর কিভাবে কাজ করে বা কিভাবে কমিউনিকেট করে সম্পর্কে আগে অবশ্যই ঘাটাঘাটি করে নিবে। ঠিক আছে, এতে করে তোমাদের কিন্তু স্কিলটা আরো বাড়বে, এবং পরবর্তী তোমরা হচ্ছে বিভিন্ন অনেক কম্পিটিশন হচ্ছে এগুলো কাজে লাগে এই নলেজ গুলা। ঠিক আছে, তো আজকে আমি এই ব্যাপারে বেশি কথা না বাড়াই, তোমাদের একটা জিনিস দেখাই দিই, দেখি আমি দেখাতে পারি কিনা জিনিসটা। আমি হচ্ছে তোমাদের স্ক্রিনটা স্টপ করে দিয়ে আবার শেয়ার করি। আচ্ছা, ট্যাব, ওকে। আচ্ছা, তো এখানে আমরা ট্যাব দেখতে পাচ্ছি, ট্যাবটা হচ্ছে আমার বাংলাদেশের পপুলার একটা রোবোটিক শপ, নাম রোবোটিক্স বিডি। এখানে কিন্তু সেন্সর নামের একটা সেকশনে আছে, অন্যান্য শপে কিন্তু আছে। আমি একটা উদাহরণ দিলাম। ঠিক আছে, তো এখানে কত ধরনের কোন কোন সেন্সর হতে পারে, তোমরা যদি জাস্ট শেখার জন্য যদি হয় বা তোমাদের কোনো কাজের জন্য খুঁজতে যদি হয়, তোমরা এখানে ক্যাটাগরি ভিত্তিক সেন্সর দেখতে পারো। যেমন আমার হচ্ছে গ্যাস সেন্সর লাগবে, আমি এটা ক্লিক করলাম, অনেক ধরনের গ্যাস সেন্সর কিন্তু আছে। তো কোনটা কোন গ্যাস ডিটেক্ট করবে তুমি পরবর্তী মডেল নাম্বার লিখে সার্চ দিলে কিন্তু হয়ে যাবে। যেমন দেখতে পাবো এখানে হচ্ছে MQ5 আছে, আমি করলাম কি, আমি হচ্ছে আপাতত যে এখানে আমি লিখলাম হচ্ছে MQ5 লিখে সার্চ দিলাম, দেখো অলরেডি চলে আসছে কিন্তু গ্যাস সেন্সর। হোয়াট ইজ MQ5, তোমার MQ5 কোন ধরনের গ্যাস ডিটেক্ট করবে সব কিছু বলে দেওয়া আছে। তো তুমি কিন্তু আরামসে দেখতে পারতেছো তোমার এখানে কোন সেন্সর তোমার লাগবে এবং কি কাজ করতেছে। ওকে,
তুমি এইভাবে কিন্তু আরামসে তাহলে বিভিন্ন সেন্সর ঘাটাঘাটি করে দেখতে পারো, এবং কিভাবে কমিউনিকেট করে, কিভাবে তার কয়টা পিন লাগে সেগুলো অবশ্যই তোমাকে ঘেটে নিবে। ওকে, আচ্ছা, সো আমি হচ্ছে আমার টপিকে ব্যাক করতেছি। আচ্ছা, সো পরবর্তী আমরা যদি যাই, সেখানে দেখতে পাবো অ্যাকচুয়েটর। সো অ্যাকচুয়েটর অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়েটর হচ্ছে এমন ধরনের কম্পোনেন্ট যেটা কিনা কাউকে নাড়াতে পারে, মেকানিক্যাল কাজ করতে পারে। ঠিক আছে, আমাদের কেউ কি মাইকন করে বলবা একটা কমন অ্যাকচুয়েটরের নাম? এনিওয়ান? এইচ ব্রিজ। এটা এটা অ্যাকচুয়েটর না অ্যাকচুয়ালি। সার্ভো, হ্যাঁ, সার্ভো। তারপর আর কেউ? মোটর। হ্যাঁ, মোটর। সো এগুলো কিন্তু কমন। হ্যাঁ, ডিসি মোটর আছে, ডিসি গিয়ার মোটর আছে, সার্ভো মোটর আছে, স্টেপার মোটর আছে, তারপর হচ্ছে লিনিয়ার অ্যাকচুয়েটর আছে। তো আমি হচ্ছে just একটা সিম্পল ধারণা দিয়ে দেবো। ঠিক আছে, তোমার ধারণাটা দেখে চেষ্টা করবেন পরবর্তী ক্লাসে ঘাটাঘাটি করার জন্য। ডিসি মোটর কখন লাগবে? যখন কিনা তোমাদের খুব বেশি শক্তি লাগবে না, কিন্তু অনেক বেশি স্পিড লাগবে। কোথায়? যেমন ধর ফ্যান বানাতে, ফ্যানে কি আমার কি পাওয়ার লাগে খুব বেশি? না, স্পিড লাগে খুব বেশি। কারণ বেশি স্পিড হলে কি হবে? বেশি স্পিড মানে বেশি বাতাস। সিম্পল। সো আমরা এখানে ডিসি মোটর ব্যবহার করতে পারি। আবার যদি আমরা ডিসি মোটরের চাকা লাগাই, যেটা একটা গাড়ি বানায়, সেই গাড়ি কোনো সহজে চলবে না। কেন চলবে না? কারণ গাড়িতে কোনো পাওয়ার লাগে, তাই না? গাড়িটা ওজন থাকে, ওজনটা আমার অবশ্যই টানা লাগবে। সেক্ষেত্রে ডিসি মোটর একলা কিন্তু পারে না। কেন? কারণ তার স্পিড আছে যদিও, তার কোনো পাওয়ার নাই। সো সেখানে আমরা কি করি? আমরা হচ্ছে গিয়ার ব্যবহার করি। গিয়ার ব্যবহার করে এই মোটরের স্পিডটা কমায় নিয়ে আসে এবং পাওয়ারটা বাড়ায় দেয়। এই ব্যাপারে কিন্তু আমি অলরেডি ভিডিওতে আলোচনা করছি, তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দিব। ওকে, সো তো এখানে হচ্ছে কি ডিসি গিয়ার মোটর ব্যবহার করে এই সকল কাজে, চাকা বা হাত বানাতে বা কোনো একটা সিস্টেম আছে যেটা চলবে সিম্পল, সেখানে ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে এই ধরনের মোটর একটা কমন প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হচ্ছে তুমি জাস্ট এটার হয় স্পিড কন্ট্রোল করতে পারবা বা কোন দিকে ঘুরবে সেটা কন্ট্রোল করতে পারবা, কিন্তু কতটুকু ঘুরবে? ধর আমি যদি এখন মোটরকে বলি যে ভাই তুমি হচ্ছে জাস্ট 10 ডিগ্রি ঘুরে থেমে যাবা, সে কন্ট্রোল করতে পারবো? পারবো না, কারণ যখন কোনো সিস্টেম কিন্তু নাই, তাই কোনো ফিডব্যাকটা বুঝতে পারবে না যে সে কতটুকু ঘুরছে, তাকে বোঝানোর মতো কেউ কিন্তু নাই। ওই সময় কিন্তু কাজ আসে আমার সার্ভো মোটর। ঠিক আছে, সার্ভো মোটর কি করে? সে কিন্তু বুঝতে পারে সে কতটুকু ঘুরছে। আমরা এখানে যে কমান্ড দেবো, আমরা যদি বলি যে না ভাই তুমি 10 ডিগ্রি ঘুরো, সে এক্স্যাক্টলি 10 ডিগ্রি ঘুরবে। সার্ভো মোটর দিতে অনেক দুঃখ আগায় আছে। ঠিক আছে, এখন অনেক সময় দেখা যায় কি কিছু কিছু প্রজেক্টে তোমার সার্ভো মোটরও তো অনেক কম পাওয়ার দেয় বা খুব বেশি দাম, সার্ভোটার দাম যথেষ্ট ভালো, এবং দেখা যায় সার্ভোর হচ্ছে ঘোরাটা লিমিট থাকে। কিছু এই সার্ভোর দেখাচ্ছে এখানে আমি, এই সার্ভোটা কিন্তু বেসিক্যালি হচ্ছে খুব বেশি হলে 150 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। 150 ডিগ্রি বেশি ঘুরতে পারে না সে। সো এই যে 150 ডিগ্রিতে তার ডিগ্রি অফ ফ্রিডম বা ঘোরার যে রেঞ্জটা, এই রেঞ্জে বারে ঘোরাতে গেলে সে কিন্তু আর পারবে না। সেক্ষেত্রে কাজে আসে কোনটা? স্টেপার মোটর। স্টেপার মোটর কি? তোমার পুরোটাই ঘুরতে পারে, তাকে একবার ঘোরাও, দুইবার ঘোরাও, সেখানে ঘুরতে পারবে। এবং তাকে প্রিসাইসলি বলে দেওয়া যায় যে তুমি হচ্ছে, যদি বলি তুমি হচ্ছে ধরো 10 ডিগ্রি ঘুরবা, সে এক্স্যাক্টলি 10 ডিগ্রি ঘুরবে। তাকে যদি বলে দাও তুই 10 ডিগ্রি হচ্ছে 100 বার ঘুরবা, সে এক্স্যাক্ট 10 ডিগ্রি 100 বারে ঘুরতে পারবে। ঠিক আছে, এখানে তার ভিতরে স্টেপ থাকে, স্টেপ গুলো সে কাউন্ট করে করে সে করতে পারে। এই ধরনের মোটরগুলো নর্মালি খুবই দামি হয়। ঠিক আছে, এবং খুবই প্রিসাইজ রোবোটিক্স করতে গেলে তখন তোমাদের এই মোটরগুলো ব্যবহার করা হয়। একটা পপুলার উদাহরণ হচ্ছে 3D প্রিন্টার বা তোমাদের যে সকল হচ্ছে এক্সিস সিস্টেম যেগুলো আছে, সেখানে তোমরা এই ধরনের মোটরগুলো বেশি দেখতে পারবা। ওকে, আরেকটা আছে, ধরো যে না আমার হচ্ছে খুবই শক্তি লাগবে, আর কিছু লাগবে না আমার। ঠিক আছে, আর কন্ট্রোল লাগবে, জাস্ট কতটুকু বের হবে কতটুকু লাগবে। ধরো তুমি হচ্ছে একটা দরজা বানাতে চাও, তুই দরজা হচ্ছে বাটন টিপ দিলে খুলবে, বাটন টিপ দিলে বন্ধ করবে। তুমি কি মোটর দিয়ে বানাতে পারবা? না, কারণ বেশি শক্তি না খুব বেশি। এই মোটর দিয়ে বানাতে পারবা? তাও পারবা না। কেন? কারণ সে তো দরজাটা খুলতে পারবে, কিন্তু কেউ ধাক্কা মারে দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সে কিন্তু তার পজিশন সহজে ধরে রাখতে পারে না। সরি সরি, যেটা বলছিলাম। কিন্তু এক্ষেত্রে লিনিয়ার অ্যাকচুয়েটর হচ্ছে খুব ভালো কাজে আসে। সে কি করে? তার এই ডান্ডাটা আছে, সেটা বের হয় আবার ঢুকে। লিনিয়ারও আছে, আবার রোটেশনাল অ্যাকচুয়েটর কিন্তু আছে। তো আমি এবার ডিটেল বলবো না, জাস্ট বলে রাখি এখানে যে মোটরটা আছে, মোটরটা কি করতে পারে? এই ডান্ডাটা বের করতে পারে পুরোপুরি, অথবা পুরোপুরি ঢুকাইতে পারে। দ্যাট মিনস কি, তার কিন্তু দুই ধরনের সিস্টেম, হয় সে পুরোটা বের হয়ে থাকবে, না সে পুরোটা ঢুকে থাকবে। এটা যেমন যদি দরজায় বসাই দেয়, সেক্ষেত্রে কি হবে? সে দরজাটা খুলে ফেলতে পারবে বা দরজাটা পুরোপুরি লাগায় রাখতে পারবে। ওকে, এবং দরজাটা একবার খুলে ফেলে
সেই দরজাকে ধাক্কা দিয়ে বন্ধ করতে পারবে না। এটা কিন্তু আর বড় একটা বেনিফিট। তো স্পেসিফিক কিছু কিছু কাজে কিন্তু এগুলো ব্যবহার করা যায়। তো তোমরা কাজের উপর ডিপেন্ড করে কিন্তু ভিন্ন ভিন্ন অ্যাকচুয়েটর চুজ করতে পারো। ওকে, এবারটা সবাই ক্লিয়ার? আমি আপাতত একটা মেকানিক্যাল অ্যাকচুয়েটর নিয়ে কথা বলছি, ঠিক আছে? ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটর আছে, যে ব্যাপারে আমি আজকে আপাতত কথা বলছি না, পরবর্তীতে আমি এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা। তো তারপর আছে তো কন্ট্রোলার মডিউল। কন্ট্রোলার মডিউলটা কি অ্যাকচুয়ালি? সেটা তোমার হচ্ছে ওই মোটরগুলো কন্ট্রোল করতে কি ইউজ করতে পারি আমি? মোটরটা ব্যবহার করতে পারি অথবা রিলে মডিউল ব্যবহার করতে পারি। সো মোটর ড্রাইভার কি রিলে মডিউল কি, কাজ কিন্তু প্রায় সেমই। সেটা হচ্ছে মোটরটা কোন দিকে ঘুরবে সেটা নিয়ন্ত্রণ করা। ওকে, তো সিম্পল ভাষায় বলে দিই। সো মোটর ড্রাইভার কি নরমালি বেশি দাম হয়, ঠিক আছে, সাধারণত, এবং সেটা খুব প্রিসাইজ কন্ট্রোল করতে পারে। মানে তো মোটরটা কত স্পিডে ঘুরবে সেটা যেমন কন্ট্রোল করতে পারে, আবার মোটরটা কোন দিকে ঘুরবে সেটাও কিন্তু কন্ট্রোল করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি খুবই অ্যাকুরেট তুমি হচ্ছে স্পিড পাবা। তোমার রিমোট কন্ট্রোল গাড়িতে কিন্তু সেই খুব ভালো মতো ব্যবহার করা যায়। ওকে, কিন্তু এই সকল মোটর হচ্ছে বড় সমস্যা হচ্ছে কি, যেহেতু স্পিড কন্ট্রোল করা লাগতেছে, সো সেগুলোর মধ্যে তুমি চাইলেও খুব বেশি কারেন্ট দিতে পারবে না। যদি বেশি কারেন্ট দেওয়া লাগে তখন তোমার এগুলো এত বড় সার্কিট ব্যবহার করতে হয় যে তোমার আসলে নিজেরা এফোর্ড করতে পারবে না, মানে অনেক বেশি দাম আর কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই স্পিড কন্ট্রোল হচ্ছে সবচেয়ে নষ্টের গোড়া। মানে স্পিড কন্ট্রোল করতে গেলে তোমার হচ্ছে সার্কিটটা কমপ্লিকেটেড হয়ে যায়। ওকে, যে কারণে দেখা যায় কি মোটরের ব্যবহার তুমি খুব বেশি ভোল্টেজে ব্যবহার করতে পারবা না, আবার খুব বেশি কারেন্টও ব্যবহার করতে পারবা না। ওকে, এই দিক থেকে রিলে মডিউল লাগা আছে। রিলে মডিউল কি করতে পারে, অনেক হাই ভোল্ট সহ্য করতে পারে। ইভেন তুমি রিলে মডিউল দিয়ে একটা বাসার মেইন কারেন্টে লাইট জ্বালাতে পারবা। ওকে, অন অফ করতে পারবা। জাস্ট এখানে হচ্ছে এই জায়গায় 5 ভোল্ট দিলা, এই জায়গায় 220 ভোল্ট কন্ট্রোল করলা, খুবই সম্ভব। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে কি, এটা শুধুমাত্র ডাইরেকশন কন্ট্রোল করতে পারে, কোনো প্রকার স্পিড কন্ট্রোল করতে পারে না। ক্লিয়ার? স্পেশাল রিলে আছে যেগুলো স্পিড কন্ট্রোল করতে পারে, বাট সেই ব্যাপারে আমি আজকে কথা বলবো না। ওকে, ওগুলোর দাম অনেক বেশি এবং সেগুলো ইউজ করতে মোটর ইউজ করা তোমাদের অনেক বেশি ফিজিবল। তোমরা আসলে এত হাই কারেন্ট ব্যবহার করবে না। সো তোমাদের জন্য আপাতত দুই অপশনটা বেশি পপুলার থাকবে, তোমরা তাহলে এগুলো ঘেটে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো আমি তো পরবর্তী যদি যাই, তো এখন কথা হচ্ছে আমরা যে এত কিছু জানলাম সবগুলো কম্বাইন করবো কিসে? এমসিইউ তে, তাই না? এমসিইউ পুরা মানে কি, মাইক্রো কন্ট্রোলার ইউনিট। ওকে, সো এখানে কি কি অপশন আছে আমাদের? যেমন ধরো তোমরা হচ্ছে অনেক অনেক বেশি সেন্সর ব্যবহার করবা, ধরো 10টা 15 সেন্সর ব্যবহার করবা, তোমার অনেকগুলো অ্যানালগ ইনপুট লাগবে বা অনেকগুলো ডিজিটাল পিন লাগবে। সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারো? আরডুইনো মেগা সবচেয়ে ভালো অপশন, কারণ প্রচুর পিন আছে এখানে। যেমন এই এতগুলো পিন, 13টা পিন যেমন এখানে আছে, প্রত্যেকটা যেমন আবার স্পিড কন্ট্রোল করতে পারে। আবার এখানে কি প্রায় হচ্ছে 22 থেকে 50 30টা বেশি পিন আছে এই জায়গার মধ্যে। ঠিক আছে, এগুলো প্রত্যেক ডিজিটাল পিন, প্রত্যেকটাকে তোমার কিন্তু এখানে সুন্দর মতো ডিজিটাল আউটপুট দিতে পারে, এবং 16টা অ্যানালগ ইনপুট আছে। দ্যাট মিন্স কি আরডুইনো মেগাতে পিনের অভাব নাই। সো তোমাদের কেউ যদি বড় আকারের প্রজেক্ট বানাও, যে প্রজেক্টে তোমার প্রচুর সেন্সর বা প্রচুর তোমার হচ্ছে পিন লাগবে, তোমরা চোখ বন্ধ করে আরডুইনো মেগা কিনে ব্যবহার করতে পারো। বাট যদি বড় প্রজেক্ট না হয়, যে ছোট প্রজেক্ট হয়, যদি তোমার খরচ বাঁচাতে চাও, সেক্ষেত্রে তোমরা তাহলে আরডুইনো উনো ব্যবহার করতে পারো। কিন্তু আমি পার্সোনালি আরডুইনো উনো পছন্দ করি না, তার বদলে আমি হচ্ছে আরডুইনো ন্যানো কিনি। কেন? কারণ হচ্ছে আরডুইনো উনোতে যে মাইক্রো কন্ট্রোলার চিপটা আছে, ATmega 328P, আরডুইনো ন্যানোতে হুবহু সেম চিপে আছে। বরঞ্চ আরডুইনো উনোর থেকে আরডুইনো ন্যানোতে হচ্ছে 2টা পিন বেশি আছে। সেটা হচ্ছে অ্যানালগ পিন A6 A7, যেটা কিনা আরডুইনো উনোতে নাই। সো তোমরা কি যদি মনে করো না তোমরা নতুন নতুন শুরু করছো, তোমরা সার্কিট অত ভালো করে বুঝো না, তোমরা যদি এখন উল্টাপাল্টা কিছু করো সার্কিট নষ্ট হয়ে যেতে পারে, যদি এই টেনশন থাকে, তোমরা তাহলে আরডুইনো উনো ব্যবহার করতে পারো। সার্কিট প্রোটেকশন খুবই জোস। বাট তোমরা মনে করো তোমরা ভালো পারো, তোমাদের আপাতত মাথা খাওয়ার দরকার নাই, তোমরা আপাতত হচ্ছে তোমাদের পিন বেশি লাগবে, সেক্ষেত্রে তোমাদের আরডুইনো ন্যানো ব্যবহার করতে পারো, যে কাজটা হচ্ছে আমি করি। ওকে, আচ্ছা। আরডুইনো ন্যানোতে ছোট কিন্তু একটা মাইক্রোকন্ট্রোলার আছে আরডুইনোর ফ্যামিলির আর কি, সেটা হচ্ছে আরডুইনো প্রো মিনি, যেখানে কিনা তোমরা সরাসরি কোনো ইউএসবি পোর্ট পাবা না কোড আপলোড করার জন্য। তোমাকে হচ্ছে আলাদা আপলোডার ব্যবহার করে তোমার কোড আপলোড করতে হবে। ঠিক আছে, কিন্তু তোমরা এখানে অনেক ছোট আকারে পাবা, যেগুলো আমি নিজে হচ্ছে পার্সোনালি রিমোট কন্ট্রোল বানাতে গেলে আমি আরডুইনো প্রো মিনি ব্যবহার করি। ওকে, আরডুইনো প্রো মিনির সিমিলার ভার্সন আছে, যেটা হচ্ছে আরডুইনো প্রো মাইক্রো, নাম কিন্তু প্রায় সেম, আরডুইনো প্রো মিনি, আরডুইনো প্রো মাইক্রো, কিন্তু দুইটার চিপ কিন্তু সেম না, কেউ কিন্তু এখানে কনফিউজ হয় না। ঠিক আছে, আরডুইনো প্রো মাইক্রোতে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে কোড আপলোড দেওয়ার জন্য, এবং তার কোনো আলাদা আপলোডার চিপ লাগে না। ঠিক আছে, এবং আরডুইনো প্রো মাইক্রোটা দাম অনেক বেশি। বাংলাদেশে আগে এটার দাম তো 600 টাকা ছিল, আমি কনফার্ম দাম এখন বেড়ে 800 থেকে 1200 টাকা মতো হয়ে গেছে। এটা বড় ফিচার কি,
এটা বড় ফিচার কিন্তু পিনে না, এটা পিন কিন্তু নরমাল এটার থেকে কম। এটার বড় ফিচার হচ্ছে তোমরা চাইলে এটাকে দিয়ে কোনো একটা কিবোর্ড বা মাউস বানাতে পারো। ঠিক আছে, তোমরা এখানে কোনো একটা জয়স্টিক লাগায় ভাবলা এটা একটা গেম প্যাড হয়ে গেল, যেটাকে তোমার সরাসরি কম্পিউটারে লাগাই তোমরা গেমস খেলতে পারবা। খুবই সম্ভব বানানো। এরকম কোনো কিছু ভালো ভালো ফিচার আছে এটার মধ্যে, যে ফিচারগুলো এটা বাদে আরডিনো আর কোনো ফ্যামিলির মধ্যে এই ফিচারগুলো নাই। ওকে, এই ফিচারটা একই সঙ্গে আবার এসটিএম কিন্তু আছে, এই যে তোমার ইউএসবি কন্ট্রোলের ফিচারটা। কিন্তু স্টেশন তোমার অলরেডি তোমার আগের পর্বেই দেখছো, যেটা কিছু ইউজ করার ঝামেলা আছে, ঝামেলাগুলো না পরবর্তীতে আমি আবার বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, বা আপাতত এটা কোনো একটা ভালো একটা অপশন। তোমার যদি বেশি পরিমাণ পিন লাগে, এখানে পিন কিন্তু কম, এখানে পিন হচ্ছে বেশি। ওকে, দুটাই কিন্তু 3.3 ভোল্ট সিস্টেম, সেটা অবশ্যই মাথায় রাখবে। এছাড়া যদি তোমরা যদি আরেকটু মানে হেভি কোনো মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করতে, সেখানে তোমার অপশন আছে কি ESP32, যেটা এখানে তোমরা চাইলে এখানে পরবর্তী ব্যবহার করতে পারো। এখানে এখানে বিল্ট ইন ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, যেটা তোমাদের আরডিনোর মধ্যে নাই। আরডিনো ওয়াইফাই ইউজ করতে কি করা লাগে, আলাদা তোমার ওয়াইফাই মডিউল কিনতে হয়, আলাদা ব্লুটুথ মডিউল কিনতে হয়। কিন্তু ESP32 সেই কোনো অসুবিধা নাই, তোমরা একই সঙ্গে ওয়াইফাই ব্লুটুথ জাস্ট প্রোগ্রাম করে ইউজ করতে পারবা, খুবই ইজি। নাম টাম সেট করা সবকিছু আরামসে করা যায়, যেখানে এগুলো এটা খুবই কঠিন। ঠিক আছে, তোমাদের কিন্তু এরকম ডিফারেন্ট ডিফারেন্ট তোমাদের অপশন আছে, যে অপশনগুলো সম্পর্কে তোমরা পরবর্তী ঘেটে দেখবে। আচ্ছা, তো পরবর্তীতে আমরা সামনে একটু আগাই। আমাদের সমস্যা খুব বেশি পার হয়ে গেছে, কারো কি অসুবিধা হচ্ছে থাকার জন্য? মানে কেউ বলতে পারো যে কোনো অসুবিধা হচ্ছে কিনা? তাহলে আমার মোটামুটি আরো হচ্ছে 5 থেকে 10 মিনিট লাগবে। কারো কোনো অসুবিধা আছে কন্টিনিউ করতে? না ভাই। আচ্ছা, থাকলে আমাকে বের হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা বলছিলাম। তো আমরা হচ্ছে আগে বলেছিলাম মাইক্রো কন্ট্রোলার ইউনিট নিয়ে কম্পোনেন্ট চুজ করা শেষ, আমরা প্রজেক্টটা বানাবো। ওকে, প্রজেক্টটা বানাবো কিসের উপরে, সেটা কোনো অনেক বড় একটা ফ্যাক্ট। ওকে, প্রজেক্ট চাইলে আমরা এখন ব্রেডবোর্ডও বানাতে পারি, ব্রেডবোর্ড সার্কিটের উপরে, যেখানে তোমরা হচ্ছে প্রত্যেকটা চিপ বসাবা, জাম্পার ওয়ার্ডে লাগায় তোমরা হচ্ছে সার্কিট বানায় দেখবা। খুবই সিম্পল না? ব্রেডবোর্ড সার্কিটের সুবিধাটা কি, তোমরা হচ্ছে কোনো একটা প্রজেক্ট টেস্ট করতে হলে সার্কিট কাজ করতেছে কিনা, বা তোমরা যে প্ল্যানিংটা করছো প্ল্যানিংটা হবে কিনা, সেই ব্যাপারটা টেস্ট করতে গেলে তোমার হচ্ছে ব্রেডবোর্ড খুব সুন্দর কাজে আসে, এবং সহজে বানানো যায়, খুব দ্রুত বানানো যায়, সহজে বানানো যায়, এবং এখানে খরচও অনেক কম। কিন্তু তোমরা ভুলটা করো কোথায়, ম্যাক্সিমাম পার্সন এই জায়গায় সবচেয়ে বড় ভুলটা করে, সেটা হচ্ছে তোমরা ব্রেডবোর্ডের সার্কিটটাকে পার্মানেন্ট প্রজেক্ট হিসেবে প্রজেক্ট ডিসপ্লেতে শো করো, যেখানে দেখা যায় কি খুবই এম্বারাসিং মোমেন্টটা হয়। সেটা হচ্ছে যে আমি হচ্ছে প্রজেক্টটা দাসকে দেখানোর সময় যা যাচ্ছে দেখলে প্রজেক্ট নষ্ট হয়ে গেছে, কাজ করতেছে না। এরকম অভিজ্ঞতা কার কার আছে, মাইক অন করে বলতে পারো আমাকে। ভাইয়া আমার জি ভাইয়া, শুরুর দিকে আমার এরকম অবস্থা হয়েছিল। আচ্ছা, তো এরকম অবস্থা অনেকেরই হয়েছে আমি জানি। ঠিক আছে, সমস্যাটা কি, এটা কখনো রিলায়েবল না। কেন? কারণ জাম্পার ওয়্যার কখনোই তোমাকে পার্মানেন্ট সার্কিট দেয় না। ঠিক আছে, এগুলো কোনো ঝালাই নাই, একটু নড়াচড়া করলে সার্কিট কানেকশন ছুটে যাবে, এবং কোথায় ছুটে গেছে তুমি টের পাবা না, এমনও হয়। তখন দেখা যায় কি শেষ, তোমার প্রজেক্টটা কাজ করতেছে না। পরে যাদের সময় মন খারাপ করে বসে নিলাম, পরে ঘাটাঘাটি করে দেখলা কি ওই চিপা মধ্যে তোমার জাম্পার ওয়্যার ছুটে আছে, বা ওই জাম্পার ওয়্যারটা কাজ করতেছে না। টেস্ট করে বুঝতে পারলা, টেস্ট করে বুঝতে পারবা না, সেগুলো ঝামেলা, তাই না? তো এই ঝামেলাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তোমরা কখনোই একটা ব্রেডবোর্ডের সার্কিটকে পার্মানেন্ট সার্কিট হিসেবে কখনোই প্রজেক্ট বানাবা না, এটা অবশ্যই মাথায় রাখবা। এটা সারা জীবন টেস্ট করার জন্য, টেস্টের সার্কিট টেস্টে রাখবা। যখন পার্মানেন্ট বানাবা চেষ্টা করবা ঝালাই করে প্রজেক্ট বানানোর জন্য। সোল্ডারিং আয়রন আছে, সোল্ডারিং তোমার টিপ আছে, এগুলো দেখুন প্রজেক্ট বানানো যায়। সেক্ষেত্রে অপশন কি আছে, এরকম ভেরোবোর্ড। ঠিক আছে, সো এখানে কিছু আমার পার্সোনাল ভেরিয়েবল সার্কিট আছে, এরকম বানাতাম আমি, ডিজাইন যেরকম আছে, যেগুলোকে নেওয়া হচ্ছে মোটামুটি অনেক ভালো। সুবিধা কি, এগুলো যথেষ্ট বড় সস্তা। যদি অনেকে দামি মনে করে, দেখতে না আমি এখানে কত জটিল সার্কিট টানছি বা কত কিছু করছি, বাট দিন শেষে এগুলো কিন্তু যথেষ্ট সস্তা। কেন, এই একটা ভেরিয়েবলের দাম 25 টাকা বা 30 টাকা। ঠিক আছে, এবং যেহেতু ঝালাই করে যেহেতু বানাচ্ছ, সো সেটা কি যথেষ্ট রিলায়েবল হয়। কেন, কারণ একটা জাম্পার ওয়্যার ছুটে যেতে পারে, কিন্তু ওটা তারে ঝালাই কখনো ছুটে না, তাই না? যদি তুমি ফালতু ঝালাই না করে থাকো, স্বাভাবিক। সো এর থেকে আগায় আছে, কিন্তু এটার অসুবিধা কি, তোমার হচ্ছে এটা প্রচুর সময় নেয় এবং তোমাকে প্রচুর কষ্ট করতে হবে। যেমন এই সার্কিটটা এখানে যেটা আছে, এটা বানাতে মোটামুটি সময় লাগছে হচ্ছে 4.5 ঘন্টা।
তাও এটা হচ্ছে আমি হচ্ছে এখন মোটা প্রফেশনাল হয়ে গেছি দেখে তাই, বা আমি হচ্ছে মোটা ভালো পারি দেখে। যখন আমি ভালো পারতাম না তখন জাস্ট আমার এই সার্কিটটা বানাতে আমার সময় লাগতো মোটামুটি হচ্ছে 12 থেকে 14 ঘন্টা, এবং এখানে অনেকবার ভুল করছি আমি। একবার ভুল করলে বেরোবোর্ড নষ্ট, আবার বানানো লাগে। তো তোমাদের কিন্তু এখানে প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়। যদি তোমরা এখানে আস্তে আস্তে নিজেদের স্কিলটা ইমপ্রুভ করতে পারো তখন তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর সার্কিট বানাতে পারো। ওকে, সো এটা অসুবিধাটা কি, অনেক সময় নেয় এবং প্রচুর কষ্ট করতে হয়। ওকে, আচ্ছা এখন কেউ যদি মনে করে যে না আমি হচ্ছে এত কষ্ট করে আমি হচ্ছে এইভাবে সার্কিট টানবো না, আমি হচ্ছে অন্য কোনো সহজ কোনো পন্থা খুঁজবো, সেক্ষেত্রে উপায় আছে কি, তোমার হচ্ছে পিসিবি আছে। ঠিক আছে, পিসিবি মানে কি প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটা তোমার চাইলে কোম্পানিতে অর্ডার করে আনতে পারো, যেমন এখানে যেমন আছে, বা চাইলে আবার হাতে বানাতে পারো, যেটা এখানে যেমন আছে। দুই ধরনের অপশনে আমি তোমাদের হচ্ছে অলরেডি ভিডিওতে ব্যাখ্যা করছিলাম, যদি লাগে তো ভিডিও দিয়ে দিব না। ওকে, বাট কাহিনীতে আছে তোমার এই যে প্রিন্টার সার্কিট বোর্ডগুলোর সুবিধাটা কি, এগুলো তোমার হচ্ছে খুব বেশি বড় বানানো যায়। ধরো তুমি হচ্ছে একটা সেন্সর বানাবা, তোমার হচ্ছে 1 পিস লাগবে না, তোমার ধরো 10 পিস লাগবে। তো তোমার ভেরিয়েবল কি করা লাগতো, তোমার 10 পিস সেন্সরে তোমার কিন্তু 10 বার তো বানানো লাগতো, তাই না এই জিনিসটা। কিন্তু তোমার পিসিবিতে কি করা যায়, একবার ডিজাইন করবা 10 বার প্রিন্ট করবা, খুবই সিম্পল কাজ, কিন্তু খুবই ইজি এখানে। ঠিক আছে, এবং যখন তুমি ডিজাইন করবা অলরেডি ডিজাইন করার সময় তুমি বুঝে ফেলতে পারবা যে ডিজাইন এখানে, তখন তোমার এখানে ভুল করার চান্স খুবই কম থাকে। ঠিক আছে, এবং যখন একবার পিসিবি যখন প্রিন্ট হয়ে যায় তখন সেটা ঝালাই করে বসানো খুবই খুবই ইজি, মানে ব্যাপারে না বললে চলে। আর একটা মেজর সুবিধা হচ্ছে তোমার পিসিবির মধ্যে এসএমডি কম্পোনেন্ট বা সারফেস মাউন্ট যে কম্পোনেন্ট যেগুলো সেগুলো বসাতে পারবা, যেগুলো কোনো পিন নাই। তো এই ব্যাপারে সব আমরা পরবর্তী ডিটেল কথা বলবো, আজকে যেহেতু সময় পার হয়ে গেছে আমি আর এই ব্যাপারে কথা না বলি। কিন্তু ছোট কথা যদি বলে রাখি, এসএমডি কম্পোনেন্ট নরমালি পিসিবি ছাড়া কখনোই বসানো যায় না। যদিও আমি জানি যে তোমরা কেউ নরমালি এসএমডি কম্পোনেন্ট খুব বেশি ব্যবহার করো না, প্রায় ব্যবহার করোই না বললে চলে, কারণ তোমাদের রোবোটিক্স প্রজেক্টগুলো মেইনলি হেডার পিন দিয়ে হচ্ছে বেশি কাজ করা হয়। ঠিক আছে, যে কারণে হচ্ছে ব্যাপারে বেশি ব্যাখ্যা করবো না। ওকে, সো এটা অসুবিধাটা কোথায়, তোমার একটা পিসিবি খরচ অনেক বেশি। জাস্ট একটা সিঙ্গেল পিসিবি বোর্ড, যে আমি যদি হাতে বানাইতাম পুরো, আমি যদি হাতে সেন্সরটা বানাইছি একটু দেখায়, এই সেন্সর যেটা পুরা টিসিআরটি 5000 যে সেন্সর গুলো সহ পুরো খরচ ছিল আমার 300 টাকা। আর এই একটা যে পিসিবি, এই পিসিবিটা হচ্ছে আমার শিপিং কস্ট খরচ 300 টাকা, কোনো কম্পিউটার এখন বসাই নাই আমি। সো এখানে কি তোমার খরচ বেশি, এক নম্বর সমস্যা হচ্ছে এটা। দুই নম্বর সমস্যা হচ্ছে যদি তুমি এখানে কোনো ভুল করো, ঠিক আছে, ধরো এখানে কোনো সার্কিট ভুল হয়ে গেছে, তোমাকে অনেক বড় সমস্যা। কি সমস্যা, তুমি ধরো একবার একটা পিসিবি অর্ডার করলা, সে অর্ডার তোমার সময় লাগে 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ সময় লাগে তোমার আসতে। তো তোমার কিন্তু হচ্ছে কোনো একটা প্রজেক্ট প্ল্যানিং যদি করে রাখো, তোমার কাছে আগে সার্কিট প্ল্যানিং করে অর্ডার দিয়ে রাখা লাগে, যাতে করে পরবর্তী জন্য সময় যেন শর্ট না পড়ে। ঠিক আছে, এটা মানে আগে ভাগে অর্ডার করা লাগে তোমার আসলে। ঠিক আছে, সো তুমি যদি আগে ভাগে অর্ডার করো, ধরো আসলো এই আটা পিসিবিটা, আসার পর দেখতে পেলে কি তুমি এখানে ডিজাইন ভুল করে রাখছো, তো মনটা গেছে খারাপ হয়ে। কেন, এই ডিজাইন ভুলে তো তোমার কাছে পিসিবি আবার অর্ডার করতে হবে। আবার অর্ডার করলে কি হবে, আবার 2 সপ্তাহ লস, এটা কোনো বড় সমস্যা। তো সেক্ষেত্রে তুমি কি করা উচিত, তোমার এখানে হচ্ছে নর্মাল ডিজাইন করার সময় খুব ভালো মনোযোগ রাখা লাগে, বারবার চেক করে দেখা লাগে যে আমি এখানে ভুল করছি কিনা। তুমি যদি 1 ঘন্টা বেশি সময় ডিজাইন চেক করো, তুমি 2 সপ্তাহের একটা বড় এরর আটকাতে পারবা। এইগুলা ছাড়া নর্মালি পিসিবিতে কোনো সমস্যা আর নাই। আমি নর্মালি পিসিবিতে এখন বেশি বানাই এবং সেখানে আমার খুব দ্রুত সব কাজ হয়ে যায়। ওকে, বাংলাদেশে ওদের পিসিবি সার্ভিস আছে। আচ্ছা, তারপর সর্বশেষ বলে প্রজেক্ট ডকুমেন্টেশন। তুমি হচ্ছে এখন প্রজেক্ট প্ল্যানিং করলা, প্রজেক্ট কম্পোনেন্ট জোগাড় করলা, প্রজেক্ট এমসি জোগাড় করলা, বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানলা, জেনে প্রজেক্ট বানা দাঁড় করে ফেললা, খুবই জোস। কিন্তু এখন তো প্রজেক্টটা প্রেজেন্ট করতে হবে না, তাই তো? সেখানে তোমার ক্যাটাগরাইজেশন স্লাইড দেওয়া লাগে, বা তোমাকে হচ্ছে একটা ডকুমেন্ট জমা দেওয়া লাগে, তাই তো? তো এইসব ডকুমেন্ট কি কি থাকা জরুরি, অবশ্যই প্রজেক্ট নাম থাকা জরুরি, প্রজেক্টের গোল থাকা জরুরি, কি সিস্টেমে কাজ করতেছে বা কিভাবে কাজ করতেছে বা কি কাজ করে সরি কিভাবে কাজ করে সে ব্যাপারটা এক্সপ্লেন করা জরুরি। এছাড়া হইতেছে এখানে তোমার এই যে একটু দেখো ওয়ার্কফ্লো ডায়াগ্রাম, সেটা দেখানো জরুরি, এবং তোমাদের কিছু রিয়েল ভিউ ডিটেল থাকে বা ভিডিও থাকে, সে ভিডিও দেখাতে পারো। এই প্রজেক্টটা কি কি ফিচার দেয় সেটা লিস্ট আকারে দেখাবা, যাতে করে যা বুঝতে সুবিধা হয়। তুমি এই ব্যাপারগুলো ফোকাস করছো, সবার লাস্টে প্রজেক্ট কস্টিং দেখাবা। ওই যে ব্যাপারগুলো অলরেডি শাকিল বলে আসলো, প্রত্যেকটা আমি এখানে অলরেডি সামারাইজ করে দেখাই দিলাম। ওকে,
তো এখানে কেউ কোনো ভুল করো না, তোমাদেরকে আগের স্টেপে ভুল করে আসো ডকুমেন্ট দাঁড়াবে না কিন্তু, ঠিক আছে? ব্যাপারটা মাথায় ভালো করে রাখবা। আমি তোমার এই ব্যাপারটা উদাহরণ দিই, হ্যাঁ, দিলে অত খুব ভালো হবে। আমি স্টপ শেয়ারিং দিলাম। আচ্ছা, সো এখানে হচ্ছে আমার একটা ডকুমেন্ট, এটা ডেমো ডকুমেন্ট, নাম হচ্ছে পাথফাইন্ডার কিট, যেটা আমি ডকুমেন্ট করেছিলাম, যেখানে হচ্ছে প্রথমে কিছু ভূমিকা দিয়েছি কেন এটা বানানো হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোডাক্টের গোল কি, ঠিক আছে, কি বানাবে বা কি কি জন্য প্রোডাক্ট তৈরি করতেছে আমি, ফাংশনালিটি কি 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 ব্যবহার করা হয়েছে সেগুলোর ডিটেলস, ঠিক আছে? ডিটেলস এর পর হচ্ছে আমার এখানে প্রোডাক্টের হচ্ছে ডায়াগ্রামটা কিরকম হবে, কিভাবে কাজ করবে তোমাদের ব্যাখ্যা করছে এই ব্যাপারটা আমি। ওকে, ডায়াগ্রামের পর কি করব, প্রোডাক্ট ডেসক্রিপশন, যেখানে হচ্ছে প্রোডাক্টের রিয়েল বিকজ ছবি দিব। ওকে, দেওয়ার পর কি হচ্ছে এখানে কিছু ছবি, আসল ছবি কিছু আছে জায়গাটার মধ্যে। তারপর টেকনিক্যাল ইনফরমেশন দিলাম, যেখানে ইনপুটে কত ভোল্টেজ দেওয়া লাগে, আউটপুটে কত ভোল্টেজ আসে, কত কি পরিমাণ কারেন্ট লাগে সেগুলো হচ্ছে আমি লিখে দিই। ওকে, তারপর কি করি, আমি হচ্ছে কি ফিচার গুলো এখানে লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে চলে কি ফিচার কি কি, ঠিক আছে, মানে কোন কোন ফিচার এখানে আছে। আর যেহেতু আপাতত হচ্ছে আমার এটা কোনো কম্পিটিশন সাবমিট করতেছি না, তা এখানে কোনো প্রোডাক্ট কস্টিং আমি লিখে নেই এই জায়গাটার মধ্যে, বাট তোমরা পরবর্তী কি করবা, এখানে প্রোডাক্ট কস্টিংটাও লিখে দিবা, ঠিক আছে? সো এইভাবে তোমাকে চলে একটা পারফেক্ট ডকুমেন্ট তৈরি করতে পারো। এই ডকুমেন্ট সম্পর্কে কার কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, তাহলে আমি ডকুমেন্ট শো করাটা বন্ধ করে দিচ্ছি, তাহলে আমি এখানে স্টপ করে দিলাম। সো আমি হচ্ছে ভাই আমার, একটা কোশ্চেন ছিল ডকুমেন্ট হ্যাঁ ভাই শিওর। ভাই আমরা যদি কোনো রোবট তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের রোবটের যে সফটওয়্যার পার্টটা, সো ডকুমেন্টের কোন জায়গায় আমরা এই সফটওয়্যার পার্টটাকে এক্সপ্লেইন করব? আচ্ছা, আমি বলে রাখি, তুমি কোন প্ল্যাটফর্ম ব্যবহার করেছো সেটা উল্লেখ করবা, এটা তোমার আচ্ছা হচ্ছে ফাংশনালিটির মধ্যেই উল্লেখ করবা, কিন্তু তুমি কিভাবে কোড করছো সেটা ব্যাখ্যা করা কোনোদিনও জরুরি না। নরমালি কোন একটা কন্টেস্টে কখনোই এই প্রজেক্টে কোড চাওয়া হয় না, মানে প্রোগ্রামটা চাওয়া হয় না, এবং কেউ যদি নরমালি চায় আমরা এটাকে ইললিগাল মনে করি, অনৈতিক, চাওয়াই উচিত না। মানে আমি যদি কোনো কন্টেস্ট যদি কোথাও করি, যদি কোনো জাজ যদি বলে যে তোমার কাছে এই প্রজেক্টে কোড দেওয়া লাগবে, আমি সাথে সাথে কম্পোনেন্ট এই কম্পিটিশন ছেড়ে চলে আসবো। বুঝছি ভাই। কেন? কারণ একটা প্রজেক্টের সব থেকে বড় ইউনিক হচ্ছে কোন জায়গাটা, কোডে, সার্কিটেও না, স্ট্রাকচারও না। একটা সার্কিট কপি হতে পারে, একটা স্ট্রাকচার কপি হতে পারে, একটা ফিচার কপি হতে পারে, কিন্তু একটা কোড কখনো কপি হতে পারা উচিত না। সো কেউ যদি কোড চায়, ডেট মিনস রিস্ক থেকেই যাবে সেই যে কোডটা তার নিজের কাজে ব্যবহার করতে পারে। সো আমি তাই কখনোই কোড শেয়ার করব না, হয়তো কোড এক্সপ্লেইন করতে পারি কিন্তু কখনোই আমি কোড শেয়ার করব না। ওকে, জি ভাই বুঝছি। ওকে, সো আমি তো ডকুমেন্টে ব্যাক করে আবার একটা মিনিট। ওকে, সো এখানে যেটা হলো প্রথম ডকুমেন্টেশনের কথা বললাম, কি কি লাগবে সে ব্যাপারটা অলরেডি উল্লেখ করলাম, তো ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? তোমরা অবশ্যই পরবর্তী রেকর্ডিং পাবে এই ওয়ার্কশপের, রেকর্ডিং এর মধ্যে এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করে রাখবে। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ওয়ার্কশপ, যেখানে হচ্ছে তোমাদের মনে প্রজেক্টের ব্যাপারে তোমরা অনেক কিছু জানতে পেরেছো বা বুঝতে পেরেছো আশা করতেছি, এবং এই যে একটা প্রজেক্ট করতে গেলে কোন কোন বিষয়ে নজর রাখা উচিত সেবার মোটামুটি জানতে পেরেছো। এবং যত যাই কিছু হোক না কেন, আমার পক্ষ থেকে আহ্বান থাকবে, তোমরা কেউ কখনো এক্সপেরিমেন্ট করে থামাবা না। জীবনে প্রচুর ভুল করবা, প্রচুর লেম কাজ করবা, আমিও লেম কাজ করছি, তোমরা লেম কাজ করবা, খুবই স্বাভাবিক, এখানে লজ্জা পাওয়ার কিছুই নাই। কিন্তু সবসময় চেষ্টা থাকবে কি, ভুল থেকে ইমপ্রুভ করা। যতদিন তোমাদের মধ্যে স্পিরিটটা থাকবে ততদিন আমি গ্যারান্টিতে বলতে পারি তোমরা রাইট ট্র্যাকে থাকবা, ঠিক আছে? তো তোমাদের কাছে আমার এই আহ্বান থাকবে যে তোমরা হচ্ছে মোটামুটি যতটুকু সম্ভব নিজেদের স্কিলটাকে, নিজেদের জানার পরিধিটাকে আরো বাড়ানোর চেষ্টা করবে। এই বলে হচ্ছে আমার প্রেজেন্টেশন শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছে এখন মাসিদকে আহ্বান করছি প্রশ্নোত্তর পর্বটা হ্যান্ডেল করার জন্য। ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ আবরার ভাই। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন
রোবটের গঠনটা কিভাবে তৈরি করা যায়? আচ্ছা, এই ব্যাপারে কি আবরা বলবেন, আমি বলবো? ভাই আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, রোবটের গঠন হচ্ছে মেইনলি, অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে ব্যাখ্যা করি না, কারণ হচ্ছে রোবটের স্ট্রাকচারাল পার্ট নিয়ে বা মেকানিক্যাল পার্ট আলাদা ওয়ার্কশপে করার কথা ছিল, বাট তো বলে রাখি নর্মালি হচ্ছে 3D প্রিন্টিং করে করা যায়, সবচেয়ে পপুলার যেটা, দাম অনেক বেশি। আর না হলে তোমার হচ্ছে এখানে নিজে হচ্ছে হার্ডবোর্ড কেটে বা প্লাইউড কেটে বানানো যায়, হাতে কেটে, সব থেকে সস্তা কিন্তু মোটামুটি চলে কাজ। আরেকটা হচ্ছে লেজার কাটিং করা যায় অ্যাক্রিলিক শীট থেকে, সেটাও করা সম্ভব। এই ব্যাপারে আমি ইনশাল্লাহ পরবর্তীতে ব্যাখ্যা করব। হ্যাঁ, আপাতত আমি মুখে বলে রাখি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, রোবটের যে কস্ট আমি দিব, যে কি কি উপাদান রয়েছে, সেখানে আমি যে গঠনটা কি রেতে রয়েছে সেটাও একটু কস্ট দেবো? আচ্ছা, নর্মাল রোবটের স্ট্রাকচারাল কস্ট ধরি না, বাট যদি তুমি কখনো 3D প্রিন্টিং করাও, সেটা তুমি অলরেডি জানো 3D প্রিন্টিং তো প্রতি গ্রামে কত খরচ করে। নর্মালি বাংলাদেশে 3D প্রিন্টিং কেউ যদি দোকান থেকে করায়, প্রতি গ্রামে 10 টাকা করে ধরে, সাধারণত 10 বা 15 টাকা করে ধরে। তো ওই হিসেবে ধরে নিয়ে একটা ওজন অনুযায়ী তুমি একটা দাম ধরে রাখবা 3D প্রিন্টিং এর জন্য। বাট নর্মালি হাতে যদি বানায়, ওটা তো একটা প্রোটোটাইপ, তো প্রোটোটাইপের আসলে স্ট্রাকচারাল কস্ট ধরতে নাই। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আমাদের আর কোনো প্রশ্ন নেই। আজকের মতো এখানেই। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ওয়ার্কশপ গুলোতে আশা করি থাকবেন। আসসালামু আলাইকুম।